আমরা আজকে সিলেবাস এবং রুটিন নিয়ে কথা বলবো, প্লাস একটা চমৎকার একটা ক্লাস নেব। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা একটু ক্লাস নিয়ে আলোচনা করি, তারপর আমরা রুটিনটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কীভাবে আমরা মাতৃভাষা বইটি 60টি লেকচারের মাধ্যমে শেষ করব সেটার একটা চমৎকার কৌশল বলে দেব। তাহলে আমরা পড়া আগে শুরু করি। হ্যাঁ, তারপরে আমরা সিলেবাসটা নিয়ে কথা বলবো। আচ্ছা, চমৎকারভাবে আমরা সিলেবাসটা সাজিয়েছি। আশা করি এই সিলেবাসের মাধ্যমে আমরা যে কথা দিয়েছিলাম যে মাতৃভাষা বইটি প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ আমাদের মাতৃভাষা 836 পৃষ্ঠায় গিয়ে শেষ হয়েছে। এই 836 পৃষ্ঠায় আমরা 60টি লেকচারের মাধ্যমে শেষ করব। এই বিষয়টা আমরা আলোচনা করব একবারে ক্লাসের মাঝখানে অথবা শেষে। তো যাই হোক, আমরা প্রথমে লেকচারে ফিরে আসি। আমরা এখন যেটা শিখব সেটা হচ্ছে শব্দের অর্থ। শব্দের অর্থ জেনে সন্ধি শেখার চমৎকার কৌশল। সন্ধি শেখার চমৎকার কৌশল। সন্ধি শিখব, এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে আমরা কিছু রুল জেনে সন্ধি শিখব। এই 2 মাধ্যমে শিখতে আমরা চাই। 2ভাবে আমরা আমাদের মাতৃভাষা বইটি সাজিয়েছি, এবং যে কথাগুলো বলবো আমি আশা করি মনোযোগ দিয়ে শুনলে আপনি 2টা জিনিস কভার করতে পারবেন। একটা হচ্ছে সমার্থক শব্দ, অর্থাৎ সমার্থক শব্দ খুবই গুরুত্বপূর্ণ। আমরা বাঙালি হয়ে কিন্তু খুব কম সমার্থক শব্দ আমরা জানি, যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোই জানি। এই জন্য সমার্থক শব্দ জ্ঞান ভাণ্ডারটা বেড়ে যাবে। সাথে হচ্ছে আমরা সন্ধিটাও শিখে ফেলব। যেমন আমি যে প্রথম একটা প্রশ্ন দেখি তো এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্টে লেখেন। প্রথম যে আমি লিখতে চাই সেটা হচ্ছে চরাচর। এই চরাচর এই শব্দের অর্থ কী? চরাচর এর সমার্থক শব্দ কী? এই শব্দের অর্থটা কী? একটু কমেন্টে লেখেন। 64 জেলা থেকে আমাদের ছাত্র রয়েছে, প্রত্যেকটা জেলা থেকে আমাদের ছাত্র রয়েছে। এটা কমেন্ট করছে আরিফুল ইসলাম। আমরা চাই এমন একটা ব্যাচ আমরা চালু করতে যাচ্ছি। আজকে আমরা সেই ব্যাচের ক্লাস রুটিন এবং সিলেবাস এই 2টা নিয়ে কথা বলবো। প্লাস হচ্ছে আমরা 836 পৃষ্ঠা মাতৃভাষা বইটি বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত আমরা শেষ করব, অর্থাৎ বেসিক থেকে শুরু করব। আচ্ছা, অনেকে সালাম জানাইছে, আসসালামু আলাইকুম। এখন আপনারা জাস্ট একটু লেখেন যে চরাচর এই শব্দের অর্থটা কী। চমৎকারভাবে আমরা আজকে কিছু ক্লাস শিখব। আশা করি এই ক্লাসগুলো সারা জীবন আপনার মনে থাকবে যে হ্যাঁ, এই বিষয়গুলো এত সহজ করে শেখা সম্ভব। যে বিষয়গুলো হয়তো মুখস্থ করতেন কিংবা পড়তেন কিন্তু মনে থাকতো না। তাহলে আমরা চরাচর এই শব্দের অর্থ জানতে চাই। তারপরে চরাচর শব্দের অর্থ একজন লিখছে পৃথিবী। পৃথিবী। আচ্ছা, তারপর আরেকটা শব্দের অর্থ জানতে চাই পদার্থ শব্দের অর্থ কী? যে যেটা জানে সেটা লেখেন। পদার্থ, এই পদার্থ শব্দের অর্থ কী? দেখুন এই বিষয়গুলো আমরা কিভাবে খুব সহজভাবে শিখতে পারি। যে বিষয়গুলো মুখস্থ করে পড়ি, এবং মুখস্থ পড়লে হয় কি মনে থাকে না, কিন্তু মনে থাকে না এবং বিরক্ত লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে বিরক্ত লাগে। তারপর তো যে জিনিসটা আমরা বিরক্ত হই সেই বিষয়টা আমাদের অবশ্যই মনে থাকবে না। তাহলে দেখুন, আমরা পদার্থ শব্দের অর্থ জানতে চাচ্ছি, এবং চরাচর। আপনি শব্দের অর্থ জানলেই আপনার কাছে সন্ধি যে রুল আছে, রুল মুখস্থ করতেই হবে না, তার আগেই আপনার সন্ধি বিচ্ছেদটা হয়ে যাবে। এতে লাভ কি? এতে আপনার 2টা লাভ। একটা লাভ হচ্ছে আপনি সমার্থক শব্দ জানলেন, কারণ সমার্থক শব্দ যে কোনো পরীক্ষায় আসে। তাহলে সমার্থক শব্দ আমরা 1 মার্ক পেয়ে যাব, এবং সন্ধিও পরীক্ষায় আসে, তাহলে 2 মার্ক আমরা পেয়ে যাব। আচ্ছা, নয়ন হোসেন আমাদের সাথে এইমাত্র জয়েন হয়েছে। আচ্ছা, আমরা 2টার অর্থ জানতে চাইছি। একটা হচ্ছে চরাচর শব্দের অর্থ কী, আরেকটা হচ্ছে পদার্থ শব্দের অর্থ কী। মাহাতি হাসান, চরাচর অর্থ বিশ্বজগৎ। আর ক্লাসটা একটু শেয়ার দিয়ে দেন তো। আমাদের এখন 50 জনের মতো ক্লাস করতেছে। শেয়ার দিলে আরও কিছু বাড়বে আমাদের। আর পুরস্কারগুলো আমাদের দেওয়ার কথা, পুরস্কারগুলো আমরা আগামীকাল শনিবার পাঠানো হবে। যারা যারা পুরস্কার পাইছেন এবং শেয়ার দিয়েছেন যারা,
তারা প্রত্যেকেই পুরস্কারগুলো কালকে থেকে পাঠানো হবে, হয়তো 2 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আলম লিখেছে যে পদার্থ শব্দের অর্থ বস্তু। আজকে পেইড ব্যাচের ক্লাস, আজকে থেকে আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হইলো। হ্যাঁ, আমরা 2-3টা ক্লাস আমরা পেজেই নিব, কারণ আমরা সংযুক্ত করতে পারিনি সবাইকে এখন। হ্যাঁ, এই জন্য সবাই যেন ক্লাসগুলো করতে পারে, এই জন্য 2-3টা ক্লাস আমরা ফ্রিতে সবাইকে দিচ্ছি, কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস। আজকে আমাদের রুটিন নিয়ে কথা বলবো, সব কিছু মিলে কথা বলবো। হায়াতুন্নেসা শেয়ার ডান দিছে। আচ্ছা, একটু শেয়ারগুলো ডান করে লেখেন। আচ্ছা, এবার দেখেন আমরা আসি। দেখেন পদার্থ মানে আমরা জানি যে চেয়ার টেবিল এগুলোকে পদার্থ বিজ্ঞানে পদার্থ বলে, ঠিক না? পদার্থ বিজ্ঞানের যে ভাষায় সেটাকে বলে, কিন্তু আমরা যেহেতু বাংলা ব্যাকরণ শিখতেছি, এই কারণে পদার্থ শব্দের অর্থ কিন্তু আমাদের একটু অন্যরকম হবে। পদার্থ শব্দের অর্থ কিন্তু আমাদের অন্যরকম হবে। আমরা পদার্থ শব্দের অর্থ আমরা এখানে লিখব পদের অর্থ। পদের অর্থ দেখেন, যেহেতু আমরা এখানে বাংলা ব্যাকরণ শিখতেছি, বাংলা ব্যাকরণ তো আর চেয়ার টেবিল এগুলো নিয়ে আলোচনা করে না, করে কি? করে না। আমাদের বাংলা ব্যাকরণ আলোচনা করে পদ, বিভক্তি, কারক, সমাস, এরকম টাইপের বিষয়গুলো নিয়ে না। তাহলে পদের অর্থ, তার মানে পদের অর্থ কি? তাহলে পদ জিনিসটা কি? পদ জিনিসটা হচ্ছে বিভক্তিযুক্ত শব্দই হচ্ছে আমাদের পদ। আমরা জানি বিভক্তিযুক্ত শব্দই হচ্ছে আমাদের পদ। তার মানে এই বিভক্তি যুক্ত যে শব্দ, সেটাই হচ্ছে আমাদের পদ, আর এই পদের অর্থই হচ্ছে পদার্থ। তার মানে ব্যাকরণের ভাষায় আমাদের পদার্থ জিনিসটা কি? যদি পরীক্ষা আসে পদার্থ শব্দের অর্থ কি, তাহলে আপনি লিখবেন পদের অর্থ। পদের অর্থ। তাহলে সন্ধি বিচ্ছেদটা কি হবে? তাহলে আমরা লিখি সন্ধি বিচ্ছেদ, আমরা জানি পদ যোগ অর্থ, তাহলে পদার্থ। তাহলে দেখুন আমরা 2টা বিষয় শিখে ফেললাম। কি শিখলাম? আপনি হয়তো পড়াটা আপনাকে একটু ব্যতিক্রম মনে হচ্ছে, আর এই ব্যতিক্রম পড়াশোনাটাই হচ্ছে আপনাদের জন্য করণীয়, যে এই ব্যতিক্রমভাবে আপনাকে শিখতে হবে। তাহলে আপনি যে কোনো জায়গায় পরীক্ষায় টিকবেন এবং পড়া পরে অনেক আনন্দ পাবেন। আরও একটু সময় নিয়ে ক্লাসগুলো করুন, তাহলে বুঝতে পারবেন যে পড়া কত চমৎকারভাবে শেখা সম্ভব। তাহলে পদার্থ শব্দের অর্থ আমরা জানলাম। বেশিরভাগ পরীক্ষায় বাংলা ব্যাকরণে যদি আসে পদার্থ শব্দের অর্থ কি, বেশিরভাগ স্টুডেন্টই চেয়ার টেবিল দেখাবে, কিন্তু হবে না। কারণ ব্যাকরণের ভাষায় পদার্থ হবে পদের অর্থ। আর পদ জিনিসটাকে, অর্থাৎ এই যে বিভক্তিযুক্ত শব্দকে আমরা পদ বলি। যেমন দেখেন, আমরা জানি যে, আচ্ছা একটু মোটা করে নিই না, তাহলে একটু ভালো দেখতে পাবেন। আচ্ছা, দেখেন আজকে কিন্তু অনেক চমৎকার চমৎকার কথা বলবো আমি, এবং এইভাবে যদি আপনি পড়েন আপনার জ্ঞান ভাণ্ডারটা অনেক বেড়ে যাবে। এবং ঠিক এইভাবেই কিন্তু আমরা আমাদের মাতৃভাষা বইটি সাজিয়েছি। এই যে, তাহলে দেখেন পদার্থের অর্থ বস্তু, তাহলে বস্তু হচ্ছে না এখানে। হ্যাঁ, তাহলে পদার্থ শব্দ অর্থ এখানে আমরা বস্তু ধরতেছি না, এখানে আমরা কি ধরতেছি? আমরা এখানে বিভক্তিযুক্ত শব্দ ধরতেছি। যেমন আমরা জানি পদ এবং শব্দ এই দুইটা আলাদা জিনিস। পদ এবং শব্দ একাকী বসে, আর শব্দ যখন বাক্যের মধ্যে ব্যবহার হয় তখন সেটা পদ বলে। যেমন আমি মাতৃভাষা বইটি পড়ি, এটা যদি আমরা বাক্য হয়, এই বাক্যের মধ্যে কিন্তু এই প্রত্যেকটাই এক একটি পদ। আর এই যে পদ, এই পদটাতে প্রত্যেকটা বাক্য যখন গঠিত হয় তখন একটা করে বিভক্তি যুক্ত হয়, আর এই বিভক্তিযুক্ত শব্দটাই হচ্ছে পদ। তাহলে পদার্থ যদি পরীক্ষায় আসে যে বাংলা ব্যাকরণে পদার্থ শব্দের অর্থ কি, পদার্থ শব্দের অর্থ আমরা চেয়ার টেবিল বলবো না। দেখেন চমৎকার একটা জিনিস আমরা ভুল করে আসতাম পরীক্ষায়, বেশিরভাগ স্টুডেন্টই চেয়ার টেবিল বস্তু এগুলো দাগাইতো। তাহলে ব্যাকরণের ভাষায় পদার্থ শব্দের অর্থ পদের অর্থ। আপনি যদি পদের অর্থ জানেন, তাহলে সন্ধি বিচ্ছেদটা মুখস্থ করার প্রয়োজন নেই যে পদ যোগ অর্থ, কারণ এই পদের অর্থটাই হচ্ছে আমাদের পদার্থ। অর্থাৎ এই যে পদ, বাংলা ব্যাকরণে যে পদ আছে না, পদ, বিশেষ্য পদ, সর্বনাম পদ, অব্যয়, ক্রিয়া আছে না, এই যে পদগুলো আছে এই পদগুলোর অর্থই হচ্ছে পদার্থ। তাহলে ব্যাকরণের ভাষায় পদার্থ জিনিসটা আমরা বুঝলাম। তাহলে আশা করি বুঝতে পেরেছেন।
তাহলে দেখেন, তাহলে আমরা সমার্থক শব্দ শিখলাম, সাথে কি সন্ধি বিচ্ছেদটা মুখস্থ করার আমাদের প্রয়োজন আছে? নেই। আমরা সুন্দর করে শিখলাম যে পদ যোগ অর্থ পদার্থ। এটা আপনি সন্ধি বিচ্ছেদটা যদি না জানতেন তাহলে কি করতে হতো? হয় রুল মুখস্থ করতে হতো, অথবা আপনাকে পদ যোগ অর্থ এভাবে পড়তে হতো। তাহলে দুটোই একটা বিরক্তকর পড়া। হুম? কিন্তু আমরা যদি বুঝে বুঝে পড়ি তাহলে আমাদের জন্য সহজ। দেখুন, তাহলে আমরা যাই, আমরা যাই কোনটা? আমি এটাতে অনেকগুলো জিনিস শেখাচ্ছি, দেখেন। আমরা অনেকগুলো জিনিস শেখাবো। আচ্ছা, আমরা আচ্ছা, বইয়ের উপর কিছু দিনের জন্য ফ্রি ক্লাস দিলে ভালো হতো। আচ্ছা, আমরা ফ্রি ক্লাস তো অনেকগুলো দিয়েছি। হুম? আপনি যেহেতু চাচ্ছেন, তারপর আমরা ২-৩ টা ক্লাস আরও নতুন করে দেব। সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা কি বলছি? আমরা আরেকটা লিখছি যে চরাচর, এই শব্দের অর্থ কী? আচ্ছা দেখেন, চরাচর। এই দেখেন, এটা কিন্তু সমার্থক শব্দ। অনেকবার পরীক্ষায় আসছে এটা। চরাচর, চরাচর শব্দের অর্থ কী? দেখেন, চরাচর শব্দের অর্থ হচ্ছে স্থাবর, স্থাবর আর হচ্ছে ও জঙ্গম। এখন অনেকেই বুঝবে না যে স্থাবর জিনিসটা কি, আবার জঙ্গম জিনিসটা কি। তাহলে আরও মজার বিষয়, যেখানে বুঝবেন না সেই জিনিসটা নিয়েই তো আমাদের আলোচনা। ঠিক আছে? তাহলে স্থাবর এবং ও জঙ্গম, এই চরাচর শব্দের অর্থ। তাহলে চরাচর শব্দের অর্থ হচ্ছে স্থাবর ও জঙ্গম। ওকে। আচ্ছা, তাহলে এই যে স্থাবর জিনিসটা কি? স্থাবর জিনিসটাকে বুঝেন। স্থাবর জিনিসটা হচ্ছে যেটা স্থির, যেটা স্থির সেটাকে বলা হয় স্থাবর। হুম? অথবা আরেকটা সহজ করে বলতে পারি আমরা, যেটা কি, যেটা স্থানান্তরিত, স্থানান্তরিত করা যায় না এমন, করা যায় না এমন। দেখেন, আমরা কিন্তু চমৎকারভাবে শব্দের অর্থ জানতেছি এবং সন্ধিবিচ্ছেদ শিখতেছি। তাহলে আমরা চরাচর শব্দের অর্থ কি আমরা শিখলাম? যে স্থাবর এবং জঙ্গম। অনেকে স্থাবর বুঝে না, তাহলে স্থাবর জিনিসটা আমি বুঝিয়ে দিলাম। স্থাবর জিনিসটা কি? স্থাবর জিনিসটা হচ্ছে স্থির, যেটা স্থির, অর্থাৎ স্থানান্তরিত করা যায় না। এক জায়গাতে যেটা স্থির, স্থানান্তরিত করা যায় না, এটাকে বলা হয় স্থাবর। এর বিপরীত হচ্ছে, স্থিরের বিপরীত কি? স্থিরের বিপরীত হচ্ছে অবশ্যই চলমান। তাহলে চলমান হচ্ছে জঙ্গম। তাহলে দেখেন, অনেক পরীক্ষায় আসছে যে জঙ্গম শব্দের অর্থ কী? তাহলে জঙ্গম শব্দের অর্থ হচ্ছে চলমান, চলমান, ঠিক না? অথবা আমরা বলতে পারি গতিশীল, গতিশীল। তাহলে চমৎকারভাবে কিন্তু আমরা ২টা তথ্য শিখে ফেললাম, দেখেন, চমৎকারভাবে। চরাচর শব্দের অর্থ যদি কখনো আসে পরীক্ষায়, আপনি এখন নির্দ্বিধায় বলবেন যে চরাচর শব্দের অর্থ স্থাবর এবং হচ্ছে জঙ্গম। যদি পরীক্ষায় আসে স্থাবর শব্দের অর্থ কি, আপনি বলবেন যে স্থাবর শব্দের অর্থ স্থির। তার মানে এটা আবার আবার এইভাবেও আসতে পারে যে স্থাবর এর বিপরীত শব্দ কোনটি? তাহলে অবশ্যই জঙ্গম, ঠিক না? তাহলে স্থাবর এর বিপরীত শব্দ কি? জঙ্গম। তাহলে এবার দেখেন, এই স্থাবরের আরেকটা সমার্থক শব্দ আছে, আরেকটা সমার্থক শব্দ আছে, সেটাকে বলা হয় চর। আরেকটা কি বলে? চর। আর জঙ্গমের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে, সেটা হচ্ছে অচর। তার মানে এই হচ্ছে চর অচর, হচ্ছে এইটার সন্ধিবিচ্ছেদ। চরাচরের সন্ধিবিচ্ছেদ হচ্ছে চর এবং অচর। তাহলে দেখেন, আপনারা কতগুলো বিষয় শিখলাম, বুঝতে পারছেন? কতগুলো বিষয় দেখেন, এখানে আমরা বিপরীতার্থক শব্দ শিখছি। যদি আসে জঙ্গমের বিপরীত শব্দ কি, আপনি বলবেন স্থাবর। স্থাবরের বিপরীত শব্দ কি? জঙ্গম। জঙ্গমের সমার্থক শব্দ কি? অচর। আবার চরের সমার্থক শব্দ কি? স্থাবর। চরাচর শব্দটা কি? চরাচর শব্দটা হচ্ছে স্থির এবং চলমান। আমরা যদি বলি যে চরাচর শব্দটা কি? একটা স্থির এবং কি? স্থির ও চলমান। এই স্থির এবং চলমান বিষয়টাই হচ্ছে কি? চরাচর। অথবা আসতে পারে চরাচর শব্দের অর্থ কি? স্থাবর এবং জঙ্গম। পরীক্ষা যদি আসে চরাচর শব্দের অর্থ এ দিল এটা, বি নাম্বার দিল এইটা, দিল বি নাম্বার দিল এইটা, যে স্থাবর এবং জঙ্গম। ৩ নাম্বার দিল, সি নাম্বার দিল চর এবং অচর। ডি নাম্বার যদি দেয় সবগুলোই, তাহলে কিন্তু সবগুলোই অ্যান্সার হবে, সবগুলো অ্যান্সার হবে। কিন্তু আমার বিশ্বাস 90% স্টুডেন্ট এই প্রশ্ন ভুল করে আসবে। যদি আসে চরাচর শব্দের অর্থ কী, যে এ নাম্বার স্থির এবং চলমান, বি নাম্বার হচ্ছে স্থাবর এবং জঙ্গম, সি নাম্বার হচ্ছে চর এবং অচর। যদি ডি নাম্বার থাকে সবগুলোই, তাহলে কোনটা দাগাবে? এই প্রশ্নটা কোনটা দাগাবে? বেশিরভাগ স্টুডেন্টই এই প্রশ্নের উত্তর দাগে আসতে পারবে না, আমার বিশ্বাস। কিন্তু আপনার যদি বেসিক পড়াশোনা হয়, এই জন্য আমাদের কিন্তু আপনাদেরকে তৈরি করব বেসিক টু অ্যাডভান্স, অর্থাৎ বেসিক জায়গা থেকে ক্লিয়ার করে আপনাকে অ্যাডভান্স পর্যন্ত আমরা পুরো বানাবো। আশা করি আমাদের শেষ পর্যন্ত যারা আমাদের সাথে লেগে থাকবেন, আশা করি সে বাংলা ব্যাকরণের এক্সপার্ট হবেন, ইংরেজিতে এক্সপার্ট হবেন এবং সাধারণ জ্ঞানে এক্সপার্ট হবেন। আমরা 3টে বিষয় যেহেতু আলোচনা করব, হুম
এবং ধীরে ধীরে এই যে বর্তমান যে ব্যাচগুলো আছে এই ব্যাচগুলোর মতো সুযোগ আর কখনোই কোনো দিন কোনো ব্যাচ পাবে না। কারণ এত সময় নিয়ে কখনোই কোনো স্টুডেন্টকে আর পড়ানো হবে না, যারা এই যে আমাদের ব্যাচগুলোতে ভর্তি হয়েছে প্রথম দিকে যে ব্যাচগুলোতে। হ্যাঁ, তাহলে আমাদের চলমান ব্যাচ আছে এই আজকে যে নতুনভাবে আমরা শুরু করতে যাচ্ছি। এই ব্যাচে আমাদের বাংলা ব্যাকরণে প্রায় 500-র মতো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। তো এই 500 স্টুডেন্টের যে সুযোগটা পাবে এটা অসাধারণ সুযোগ পাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে চরাচর শব্দের অর্থ কী। তাহলে চরাচর শব্দের অর্থ কিন্তু আমরা পাইলাম যেটা স্থির এবং চলমান সেই জিনিসটাকে চরাচর বলে, স্থাবর এবং জঙ্গম সেই জিনিসটাকে চরাচর বলে, চর এবং অচর সেই জিনিসটাকে আমরা কি বলি, আমরা বলি চরাচর। তাহলে চরাচরে যদি সন্ধি বিচ্ছেদ আসে তাহলে এটা চর যোগ অচর, চর যোগ অচর, এটা হচ্ছে চরাচর। তাহলে আমাদের মুখস্থ করতে হচ্ছে না যে চরাচর চর অচর চর অচর। যদি কখনো আসে যে চরের বিপরীত শব্দ কী, তাহলে অচর। যদি বলে যে স্থিরের বিপরীত শব্দ কি, চলমান, চলমানের বিপরীত কি, স্থির। যদি আসে স্থাবরের বিপরীত কি, জঙ্গম, জঙ্গমের বিপরীত কি, স্থাবর। আচ্ছা, এখন আমি একটা টেস্ট দিই, দেখি পারেন কিনা। আমি যদি বলি জঙ্গম শব্দের সমার্থক শব্দ, সমার্থক শব্দ লেখন, সবাই লেখেন। এটা 1 নম্বর প্রশ্ন দিলাম। সমার্থক শব্দ কি, এ নাম্বার দিলাম, 1 নাম্বার দিলাম হচ্ছে অচর। বি নাম্বার দিলাম গতিশীল, সি নাম্বার দিলাম চলমান, ডি নাম্বার দিলাম সবগুলোই। তাহলে কোনটা দেখাবেন বলেন তো? দেখেন প্রশ্ন যে কতভাবে আসতে পারে, যদি আপনার বেসিক ক্লিয়ার থাকে, যেভাবে প্রশ্ন আসুক তখন কিন্তু আপনি পারবেন। আচ্ছা, তাহলে এতটুকু মনে হয় সবাই বুঝতে পারছেন। তাহলে আপনি এই জঙ্গম শব্দের সমার্থক শব্দ যদি আসে তাহলে আপনার কিন্তু পারার কথা। আবার যদি পরীক্ষায় আসে 2 নম্বর প্রশ্নের শব্দের অর্থ যে জঙ্গম দিব না। হ্যাঁ, আমরা যদি একটু চেঞ্জ করে দিই, এবার আমরা চেঞ্জ করে দিই যে দুই নম্বর দিলাম যে স্থাবর এর বিপরীত অর্থ কোনটি, বিপরীত অর্থ কোনটি, বিপরীত অর্থ কোনটি, স্থাবর। এ নাম্বার দিলাম স্থাবরের বিপরীত অর্থ কোনটি। চরাচর। বি নাম্বার দিলাম জঙ্গম। সি নাম্বার দিলাম আচ্ছা, তাহলে এ বি দিলাম। আচ্ছা দেখান, তাহলে এবার দেখি 1 নম্বরের অ্যান্সারটা দেখি। আচ্ছা হাতুনিয়াস অ্যান্সার দিছে, গুড। জঙ্গমের শব্দের সমার্থক শব্দ কোনটি? আচ্ছা, 1 নম্বর 2 নম্বর লিখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পাবো 1 নম্বরের অ্যান্সার কত, 2 নম্বরের অ্যান্সার কত। 1 2 না লিখলে আমরা কীভাবে বুঝবো বলেন? তাহলে বুঝতে পাবো না। 1 এবং 2, 1 নম্বর অ্যান্সার লেখেন। 1 নম্বর লেখেন জঙ্গম শব্দের সমার্থক কোনটি। এ হচ্ছে অচল, 2 নম্বর হচ্ছে গতিশীল, সি নম্বর হচ্ছে চলমান, আর ডি নম্বর হচ্ছে সবগুলো। এই শাহিনুর আক্তার সঠিক অ্যান্সার দিছে। দেখেন আমরা কিন্তু জঙ্গম শব্দের অর্থ জানি, যেটা কি গতিশীল সেটাই হচ্ছে জঙ্গম, যেটা চলমান সেটাই হচ্ছে জঙ্গম, আবার যেটা অচর সেটাই হচ্ছে জঙ্গম। তার মানে 1 নম্বর অ্যান্সার হবে ডি। তাহলে এই যে সমার্থক শব্দ আমরা যে আলোচনা করলাম, এই যে দেখেন সবগুলো আলোচনা করছি। স্থাবর এবং জঙ্গমের সমার্থক শব্দ কি, অচর, এটা হচ্ছে একটা সমার্থক শব্দ। আবার জঙ্গম শব্দ কি, চলমান, গতিশীল, সবগুলোই হচ্ছে কি জঙ্গম শব্দের সমার্থক শব্দ। তাহলে এই কারণে আমরা আরেকটু মনোযোগ দিব ক্লাসে, আরেকটু মনোযোগ। হ্যাঁ, ক্লাসে যত মনোযোগ দিব তত কিন্তু শিখতে পারবো। তো যাই হোক, আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে আরও ক্লিয়ার হবেন, এবার আরও একটু ক্লিয়ার হবেন। আচ্ছা,
এবার আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। দেখেন, সত্যাসত্য যদি আসে, সত্যাসত্য, সত্যাসত্য এর সমার্থক শব্দ কি? সত্যাসত্যের সমার্থক শব্দ কি? তাহলে এর বিপরীত শব্দ আমরা জানতে পারবো। সব কিছুই আমরা এই সন্ধি বিচ্ছেদটার মাধ্যমে যে শব্দের অর্থগুলো পাবো, সেগুলো নিয়ে আমরা অনেক জায়গায় ব্যবহার করতে পারবো। দেখেন, সত্যাসত্য, সত্যাসত্য মানে হচ্ছে, সত্যাসত্য মানে সত্য এবং মিথ্যা। দেখেন, এই যে বিপরীত জিনিস আমরা শিখতেছি, সত্য ও মিথ্যা। সত্য এবং মিথ্যাটাকে আমরা বলি সত্যাসত্য। ঠিক আছে? তাহলে সত্যাসত্য শব্দের সমার্থক শব্দ কি হবে? আমরা জানি যে সত্য এবং মিথ্যাকে বলা হয় সত্যাসত্য। কিন্তু সত্যাসত্য দেখে আমরা বুঝতে পারি না যে সত্যাসত্য শব্দের অর্থ কী। তা আমরা সহজে বুঝতে পারলাম সত্য এবং অসত্য বিষয়টি হচ্ছে সত্যাসত্য। এখন যদি এটা সন্ধি বিচ্ছেদ বলে তাহলে কি হবে? তাহলে আমরা জানি সত্য, সত্য এর সমার্থক শব্দ কি? সত্যই। আর মিথ্যার এর সমার্থক শব্দ কি? অসত্য। তাহলে এই যে মুখস্থ করতে হচ্ছে না। তাহলে আমরা সন্ধি বিচ্ছেদ ঠেকালে এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ, এটা হচ্ছে সমার্থক শব্দ, আর প্রত্যেকটার সমার্থক শব্দ আমরা শিখে ফেললাম। তাহলে দেখেন, এইভাবে আপনাকে যখন আপনি জানবেন তখন কত ভালো পড়াশোনাটা। দেখেন, হিতাহিত, হিতাহিত, হিতাহিত আমরা সন্ধি বিচ্ছেদ মুখস্থ করতে চাই না। আমরা কি চাই? আমরা এটার মানে জানতে চাই। হিতাহিত মানে কি? হিতাহিত মানে হচ্ছে কল্যাণ, কল্যাণ প্লাস অকল্যাণ, অকল্যাণ। আচ্ছা, অকল্যাণ। তাহলে দেখেন চমৎকারভাবে আমরা শিখলাম কল্যাণ এবং অকল্যাণ জিনিসটাই হচ্ছে হিতাহিত। তাহলে আমরা যখন সন্ধি বিচ্ছেদ করবো তখন আর আমাদের বুঝতে অসুবিধা হবে? কল্যাণ মানে কি? কল্যাণ মানে হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি? হিত জিনিসটাই তো কল্যাণ, ঠিক না? আর হিতের বিপরীত কি হবে? অহিত, অহিত। তাহলে দেখেন, আমরা কল্যাণের যদি বিপরীত হয় অকল্যাণ, তাহলে হিতের বিপরীত কি? অহিত। তাহলে আমরা হিতাহিত শব্দের অর্থ জানলাম দুইটা। যদি এখন পরীক্ষায় আসে যে হিতাহিত শব্দের অর্থ কি, এখন প্রশ্ন যদি করে আপনাকে, প্রশ্ন লেখে উত্তর দেন। 3 নাম্বার, 3 নাম্বার প্রশ্ন। হিতাহিত প্রশ্ন হচ্ছে, হিতাহিত শব্দের অর্থ কি? হিতাহিত শব্দের অর্থ কোনটি? হিতাহিত শব্দের অর্থ কোনটি? এ নাম্বার দিল কল্যাণ অকল্যাণ, কল্যাণ ও অকল্যাণ, অকল্যাণ, অকল্যাণ। বি নাম্বার দিল হিত ও অহিত, অহিত। সি নাম্বার দিল দুইটি, উপরে দুইটি, এ প্লাস বি। এখন বলেন সি নাম্বার অ্যান্সার কোনটা হবে? দেখেন কোনটা হবে? মিরাজ সাহেব, কল্যাণ বানান মধ্যাহ্ন হবে। হ্যাঁ, এটা স্বভাবতই মধ্যাহ্ন হয়। এটা হচ্ছে নতবিধানের স্বভাবতই কিছু মধ্যাহ্ন হয়, সেই রুলের মধ্যে কল্যাণ বানানটা। আচ্ছা দেখেন, তাহলে আমরা 3 নাম্বারে, 3 নাম্বারই তো তাসলিমা ছিঁতিছে, গুড, হ্যাতুন্নেসা সঠিক করছে। তাহলে বুঝতে পারছেন, তাহলে আমরা কিভাবে পড়াশোনাটা করব, আমাদের পড়াশোনার স্টাইলটা কিভাবে হবে সেটা একটু বোঝেন, যে আপনাকে কিভাবে তৈরি করা হবে। আপনাকে বাংলা, ইংলিশ এবং জিকে বিষয়ে, এবং কিছুদিনের মধ্যে আমরা গণিতের এক্সপার্ট টিচার পাইলে আপনাকে গণিতের অনেক ব্যাচ শুরু করব। 4টা বিষয় আপনাকে এক্সপার্ট বানানো হবে। তবে আপনাকে ধৈর্য ধরতে হবে। অনেকে অনেক ধরনের কথা বলবে, যেখানে লেগে থাকতে হবে। বিভিন্ন ধরনের ট্র্যাজেডি আসবে, কিন্তু সেই ট্র্যাজেডিকে আমরা জয় করে, অশুভ লক্ষণকে জয় করে শুভ লক্ষণের দিকে আমাদের ধাবিত হতে গেলে আমাদের থাকতে হবে আত্মবিশ্বাস, আর সাথে থাকতে হবে প্রচুর পরিমাণ কি? অধ্যবসায়। এই গুণাবলীগুলো থাকলে যে কোনো জায়গায় সাকসেস হওয়া সম্ভব। আচ্ছা, তাহলে দেখেন, এখন আপনার একটু কিন্তু মোটামুটি ধারণা আসছে। এখন দেখেন আমি দেই, তাহলে আপনি পাবেন। 4 নাম্বার যদি আমি বলি, যে 4 নাম্বার যদি বলি যে ধর্মাধর্ম, ধর্মা ধর্মাধর্ম, ধর্মাধর্ম মানে কি? ধর্মাধর্ম মানে কি? তাহলে আমরা জানি যে ধর্মাধর্ম যদি সন্ধি বিচ্ছেদ বলে, আমরা সহজে লিখতে পারি ধর্ম। আমরা বুঝে ফেলছি যে যখন আকারটা থাকতেছে, দুইটি বিপরীত জিনিস যুক্ত হচ্ছে এখানে। তা ধর্মাধর্ম মানে দুইটি বিপরীত জিনিস। আমরা কি লিখলাম? আমরা কিছুখানে লিখলাম সত্যাসত্য, সত্যাসত্য মানে কি? একটা সত্য ছিল, আরেকটা কি ছিল? অসত্য ছিল, অসত্য ছিল। তার মানে আপনাকে বুঝে ফেলতে হবে যে ধর্মাধর্ম মানে একটা ধর্ম, আরেকটা কি হবে? আরেকটা হচ্ছে অধর্ম, ধর্ম আরেকটা হচ্ছে অধর্ম। তাহলে বুঝে ফেলছেন। এইভাবে প্র্যাকটিস করাবো। হ্যাঁ,
ক্লাসগুলো রেকর্ড থাকবে, ক্লাসগুলো রেকর্ড থাকবে। আমাদের যে ক্লাসগুলো হবে এগুলো আপনাকে অবশ্যই 6 মাস 1 বছর আমরা দিব, কমপক্ষে 1 বছর দিব আপনাকে রেকর্ডের জন্য। 1 বছর আপনার রেকর্ড থাকবে এবং গুছানো, প্রত্যেকটা ধরে ধরে। এখন আসি আমরা আবার ক্লাসে ফিরে আসবো। আপনার আজকে আমরা আজকে ক্লাসটা হচ্ছে এরকম যে আপনাকে যে শেখানো হবে কোন স্টাইলে শেখানো হবে। আপনি যে আমার এই ব্যাচে ভর্তি হয়েছেন, আমাদের ব্যাচে না, আপনাকে কি ধরনের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তৈরি করা হবে সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা হচ্ছে। তাহলে এখন আমরা রুটিনটা নিয়ে আলোচনা করি। দেখুন, রুটিনটা নিয়ে আলোচনা করি, তাহলে আপনি একবারে খুশি হয়ে যাবেন। দেখেন, প্রত্যেকটা স্টুডেন্টই খুশি হওয়ার কথা। আচ্ছা, দেখুন, দেখুন কি লিখেছি আমি। দেখুন, সুপ্রিয় শিক্ষার্থীরা, কথা দিয়েছিলাম মাতৃভাষা ব্যাকরণ বইটির প্রতিটি পৃষ্ঠার ব্যাখ্যা এমনভাবে আলোচনা করা হবে যে আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবার চাইতে আগে উত্তর করে আসতে পারেন। এটা আমি কিন্তু কথা দিয়েছিলাম যে আমাদের ব্যাচে যারা ভর্তি হবে, যারা আমাদের পেইড ব্যাচের অনেক স্টুডেন্ট আছে যারা আগে থেকেই জানে, 422 জন স্টুডেন্ট আমাদের আগের থেকেই রয়েছে, তাদেরকে আমি একটা কথা দিয়েছিলাম যে মাতৃভাষা বইটি যখন বের হবে, মাতৃভাষা বইটি যখন বের হবে তখন প্রত্যেকটি পৃষ্ঠার আমি ব্যাখ্যা দিব এবং অসাধারণভাবে আমরা ব্যাখ্যা দেব, এবং এমন করে ব্যাখ্যা দেব আপনার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনি সাকসেস হবেন 100%। আর একটা বিষয় হচ্ছে, এই যে পড়াগুলো আমরা পড়াবো, এখন আমরা মাতৃভাষা বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা পড়াবো, কিভাবে পড়াবো বিশ্বাস রাখতে পারেন। এবং মোটামুটি যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা জানে যে আমরা বাংলা ইংরেজি জিকে কোনো বিষয়ে আমরা মুখস্থ করে পড়াই না, এই মুখস্থটাকে পছন্দ করি না। আমরা চেষ্টা করব মুখস্থ না করে 4টা পদ্ধতি, একটা হচ্ছে কোড পদ্ধতি, কৌশল, ছবি এবং ছন্দ, এই 4টা পদ্ধতি দিয়ে খুব সহজে আমরা বাংলা ইংলিশ জিকে খুব সহজে আমরা মনে রাখতে পারি। এখন আমাদের এই যে ব্যাচটা, আপনাদের ব্যাচটার নাম দিছি বেসিক টু অ্যাডভান্স ব্যাচ। তাহলে আপনাদের ব্যাচের নাম হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ব্যাচ। এইটা হচ্ছে আমাদের সিলেবাস। এই টোটাল যে আমাদের 1 পৃষ্ঠা থেকে 828 পৃষ্ঠা পর্যন্ত আমাদের পড়ার বিষয় রয়েছে। যারা মাতৃভাষা বইটি হাতে রয়েছে তারা অবশ্যই দেখেন যে প্রথম 1 পৃষ্ঠা থেকে শুরু করে 828 পৃষ্ঠা পর্যন্ত আমাদের পৃষ্ঠা রয়েছে। এই 1 থেকে 828টা এই পৃষ্ঠা আমরা 60টা লেকচারের মাধ্যমে সাজিয়েছি, অর্থাৎ 60টা লেকচারের মাধ্যমে এই 1 থেকে 828টা পৃষ্ঠা আমরা অসাধারণভাবে শেষ করব, এবং সাথে আমরা 60টা পরীক্ষা নেব, 60টা পরীক্ষা নেব। তাহলে কি হইল, টোটাল বিষয়টা দাঁড়ালো। আপনাদের ব্যাচের নাম কি? একটু ব্যাচের নামটা লেখেন তো সবাই, আপনাদের ব্যাচের নাম কি? একটু সবাই লেখেন আপনাদের ব্যাচের নাম আমি কি বলছি। এবং আমাদের টোটাল ক্লাস হবে কয়টি, এবং আমাদের টোটাল এক্সাম হবে কয়টি, এবং টোটাল আমাদের কতগুলো পেজ নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, অবশ্যই কনফিডেন্স আসবে এবং অসাধারণ কনফিডেন্স আসবে, শুধু কনফিডেন্স না, অসাধারণ কনফিডেন্স। তাহলে আপনাদের ব্যাচের নাম হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ব্যাচ। অর্থাৎ বেসিক থেকে শুরু করে আমরা অ্যাডভান্স পর্যন্ত শিখিয়ে দেব। টোটাল ক্লাস হবে আমাদের 60টি, এক্সামও হবে 60টি। টোটাল পেজ আমাদের আলোচনা হবে 1 থেকে 828টি পেজ। অসাধারণ। আচ্ছা, ওকে, এখন দেখেন প্রথম লেকচার 1, অর্থাৎ লেকচার 1 আমরা শুরু করব কিভাবে। লেকচার 1 আমরা শুরু করব পৃষ্ঠা 1 নম্বর পৃষ্ঠা থেকে 7 নম্বর পৃষ্ঠা। তাহলে 1 থেকে 7 পৃষ্ঠা আপনি মাতৃভাষা বই যাদের আছে দেখবেন যে 1 থেকে 7 পৃষ্ঠার মধ্যে যে আলোচনার বিষয় রয়েছে, যে অধ্যায়টি রয়েছে সেটি হয়েছে ব্যাকরণের আলোচ্য বিষয়, অর্থাৎ লেকচার 1। তাহলে এই যে লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, এইভাবে আমাদের ক্লাসগুলো কি শুরু হবে। তাহলে লেকচার 1-এ আমরা কতগুলো পৃষ্ঠা আলোচনা করব? মাত্র 7টা পৃষ্ঠা আলোচনা করব, 1 থেকে 7 পর্যন্ত। আর মুখস্থর বিষয়গুলো আছে না ভাষাভিত্তিক, এই ভাষাভিত্তিক পৃষ্ঠা
শুধুমাত্র আপনি লেকচার 1-এ শুধু অ থেকে দীর্ঘকার পর্যন্ত আলোচনা হবে। তার মানে লেকচার 1-এ আমরা এখানে 1 থেকে 7টা পৃষ্ঠা আলোচনা করব, প্লাস 28 থেকে 34, 428 থেকে 634 এই পৃষ্ঠাগুলো আমাদের আলোচনা হবে লেকচার 1-এ। এরপরে লেকচার 2, এই যে দেখেন এখানে 8 শেষ, তারপরে কত 9 পৃষ্ঠা, তাহলে 9 পৃষ্ঠা শুরু হবে 9 থেকে 17। এই অধ্যায়ের নাম হচ্ছে ধ্বনি ও বর্ণ প্রকরণ। আর ভাষাভিত্তিক প্রশ্ন অর্থাৎ মুখস্থ যেগুলো, সেগুলো হবে কি বাগধারা 2, বাগধারা 2 হবে, এটা 3 হবে। আচ্ছা, এটা লিখতে ভুল করছে, সমস্যা নেই, যেটা আপনাকে দেওয়া হবে পিডিএফ আকারে সেটাতে সব কিছু ঠিক থাকবে, যেহেতু এটা কম্পোজ কোর্সে আসছে এই জন্য এই জিনিসগুলো ভুল করছে। তার মানে বাগধারা 1, বাগধারা 2, বাগধারা 3, বাগধারা 4 এভাবে আপনি পাবেন। তার মানে কি, তার মানে আপনি প্রত্যেকটা দিন আপনার প্রায় 7টা থেকে 10টা করে পৃষ্ঠা আলোচনা করা হবে প্রত্যেকটা লেকচারে। টোটাল এক্সাম হবে আমাদের কয়টি? টোটাল এক্সাম হবে আমাদের 60টি, লেকচার হবে 60টি। তাহলে এইভাবে প্রত্যেকটা পৃষ্ঠা দেখেন, তাহলে 1 থেকে 7, 8 থেকে 17, এই 17 শেষ, 18 থেকে 28, 28 শেষ, 29 থেকে 45, আচ্ছা 45 পরে কি 46 থেকে 56, তারপর 56 থেকে 57 থেকে 65, দেখেন 65, তারপর 66 থেকে কত 66 থেকে 80, 80 পর কত 81, 81 থেকে 89, 89 পর কত 90, 97, এইভাবে প্রত্যেকটা পৃষ্ঠা দেখেন, এইভাবে একটা একটা করে শেষ করে 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 আমরা এই যে 21, 22, 23, 24, এই যে দেখেন প্রত্যেকটা পৃষ্ঠা এইভাবে, এই যে 223, 223-এর পর কত 224, 224 থেকে 235, 35 শেষ, 35-এর পর কত 36, 36 থেকে 244, এইভাবে আমরা দেখেন এই যে 60টা লেকচার আমরা সাজিয়েছি, এই যে 60টা লেকচার, এই 60টা লেকচারে আমাদের দিয়ে দেখেন এই যে 58 নম্বর পৃষ্ঠারে গিয়ে দেখেন এই 828 পৃষ্ঠা শেষ। 58 লেকচারে গিয়ে দেখতেছি যে আমাদের মাতৃভাষা বইটা ওভারঅল 1 পৃষ্ঠা থেকে যে শুরু হয়েছে 828 পৃষ্ঠায় গিয়ে শেষ হবে। তাহলে অসাধারণ, আমরা এই 58টা লেকচারের মাধ্যমে শেষ করব। আর শেষে 2টা আমরা মডেল টেস্ট দিয়েছি, হ্যাঁ 3টা মডেল টেস্ট দিয়েছি, 3টা মডেল টেস্ট দিয়েছি। তাহলে 58টা লেকচারের মাধ্যমে আমাদের 828টা পৃষ্ঠা শেষ হবে। তার মানে আপনাদের যে এটা মানে বিশাল সুখবর যে এইভাবে একটা এত বড় বই 1 পৃষ্ঠা থেকে শুরু করে আমরা 828 পৃষ্ঠা পর্যন্ত শেষ করব। বুঝতে পারছেন? 1 পৃষ্ঠা থেকে শুরু করে 828 পৃষ্ঠা পর্যন্ত আমরা শেষ করব। হ্যাঁ, আর পুরস্কার আমরা অবশ্যই পরীক্ষাগুলোতে যেগুলো মান্থলি টেস্ট হবে সেগুলোতে আমরা অবশ্যই পুরস্কারের ব্যবস্থা করব। আচ্ছা দেখেন মান্থলি টেস্ট কীভাবে হবে, দেখেন মান্থলি টেস্টগুলো আমি একটু দেখে দিই। এটা পিডিএফটা যখন আপনারা পাবেন তখন আপনারা দেখবেন 12টা লেকচার যখন শেষ হয়ে যাবে, 12 নাম্বার লেকচার হলে 13 নাম্বার লেকচারে আমাদের হবে মান্থলি টেস্ট। এই যে মান্থলি টেস্ট হবে। আর এছাড়া প্রত্যেকটা লেকচারের উপর ক্লাস টেস্ট হবে। তাহলে দেখেন, তার মানে যে লেকচারটা আমাদের হবে তারপরের দিন সেটার ক্লাস টেস্ট হবে। এই যে লেকচার 2 আপনার ক্লাস টেস্ট, দেখেন লেকচার 3 3টা লেকচার হয়ে গেল, সেই 3টা লেকচারের উপর আমাদের ক্লাস টেস্ট। তার মানে আমাদের টোটাল থাকতেছে, আমাদের পরীক্ষা থাকতেছে ক্লাস টেস্ট, মান্থলি টেস্ট এবং মডেল টেস্ট। এই 3টা পরীক্ষার মাধ্যমে আমরা কোর্সটা শেষ করব পরীক্ষার মাধ্যমে। তার মানে পরীক্ষাগুলো কোথায় হবে? পরীক্ষাগুলো হবে আমাদের যে অনলাইন আছে সেই অনলাইনে আমরা পরীক্ষাগুলো নেব। অবশ্যই যারা পরীক্ষা দিয়েছেন এর আগে তারা তো অনেক পরীক্ষা দিয়েছে আমাদের। এছাড়া যদি যারা নতুন তারা অবশ্যই তাপস একাডেমি দিয়ে সার্চ দিলেই আমাদের ওয়েবসাইটে চলে যাবে। তাহলে তাপস একাডেমি যে একাডেমি taposeacademy.com লিখলে আপনি আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। আর ওয়েবসাইটে আমাদের পরীক্ষাগুলো হবে। যারা নতুন টেনশন করার কিছু নেই, আপনাকে শেখানো হবে কীভাবে আপনি পরীক্ষাগুলো দিবেন। আর যারা পরীক্ষা দিচ্ছেন তারা তো জানেনই। তাহলে আশা করি কারো কোনো কমপ্লেন আছে কি না এই 60টা লেকচার। আপনি দেখেন একটা কোচিংয়ে বাংলা ইংলিশ জিকে সবগুলো মিলে 60টা লেকচার হয়। আর এখানে শুধুমাত্র আপনি কবে হবে এই ব্যাকরণ ক্লাসটি হবে আমাদের শনি সোম বুধ, এই 3 দিন হবে আমাদের ব্যাকরণ ক্লাসটা। সময়টা আমি বলে দিচ্ছি, সময়টা আমরা 8টা নিব
না 9টা নিব? একটু বলেন। 8টা নিব না 9টা? কখন হলে আপনাদের ভালো হয়? একটু জানান কমেন্টে যে 8টা দিলেই ভালো হবে না 9টা দিলে ভালো হবে। অর্থাৎ 3 দিন হবে আমাদের বাংলা ব্যাকরণ, ইংরেজি হবে আমাদের 3 দিন, সাধারণ জ্ঞান হবে আমাদের 2 দিন সপ্তাহে। তাহলে রুটিনটা আমি বলে দেই যে রুটিনটা হচ্ছে, এটা হচ্ছে শনি সোম বুধ হচ্ছে আমাদের ব্যাকরণ, আর ইংরেজি হবে আমাদের, ইংরেজি গ্রামার হবে, হুম, হবে রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি। আর আমাদের জিকে, জিকে হবে 2 দিন, 2 দিন জিকে হবে, রবিবার, রবিবার আর হচ্ছে রবিবার হবে, আর হবে সরি শনিবার হবে আর বুধবার হবে। জিকে হবে শনি, শনি আর বুধ। শনি বুধ হবে, টাইমগুলো আমরা জানাবো। হ্যাঁ, আচ্ছা 9টাই বেশিরভাগে আসতেছে। আচ্ছা 8:30 মিরাজ সাহেব লিখছে 6:45 সন্ধ্যা হচ্ছে। হ্যাঁ, কথাটা ঠিক যে আচ্ছা, আচ্ছা আপাতত আমরা 9টাই নেই। হ্যাঁ 9টাই নেই, তারপর আরেকটু কমবে যখন, তখন আমরা 8:30টায় নেওয়ার ব্যবস্থা করব। তাহলে ক্লাসগুলো আমাদের আপাতত 9টাই হোক, বেশিরভাগ 9টাই রেজাল্ট আসতেছে, 9টাই হোক ক্লাসগুলো। তাহলে শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায় আমাদের এই ক্লাসগুলো হবে। তাহলে আমাদের টোটাল ক্লাস হবে, দেখেন আবার বলতেছি, দেখেন এই বিষয়টা দেখেন, এটা কেউ আপনাদের জন্য এইভাবে ক্লাস নেবে না প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে। দেখেন টোটাল ক্লাস হবে আমাদের 60টা, টোটাল এক্সাম হবে 60টা পৃষ্ঠা। আমরা বিশাল একটা জায়গায় হাত দিয়েছি যে 1 থেকে 828 পৃষ্ঠা পর্যন্ত আমরা কি হাত দিয়েছি, এটা আমরা শেষ করব। তবে আপনাদের করণীয়, আপনাদের যে করণীয় সেটা হচ্ছে মাতৃভাষা বইটি খুব দ্রুত নিয়ে নিতে হবে। এই ক্লাসগুলো ক্লাসগুলো আমরা যত তাড়াতাড়ি আপনাদের কাছে বইগুলো পৌঁছে যাবে, যেহেতু বইটা আসতে আমাদের দেরি করছে, এই জন্য আমরা চেষ্টা করতেছি যে 2-1 দিনের মধ্যে বইগুলো দেওয়ার সাথে সাথেই আমরা একবারে কন্টিনিউ ক্লাস নেব। আশা করি এটা সময় লাগবে 5 মাস, 5 মাস সর্বোচ্চ, 4 মাসেই যদি আমরা চেষ্টা করি। মাসে মাসে যদি আমরা 15টা লেকচার নেই, দেখেন আমরা যদি মাসে 15টা লেকচার নেই, আমি একটু বলে দিই, তাহলে কিন্তু আমাদের 4 মাসে ক্লাস শেষ। দেখেন আমরা যদি মাসে যদি 15টা লেকচার নেই, তাহলে 4 মাসে কিন্তু আমাদের 60টা লেকচার শেষ। আমরা যদি কন্টিনিউ লেগে থাকি, তাহলে 4 মাসে কিন্তু আমরা বাংলা ব্যাকরণের এই যে 828টা পৃষ্ঠা আপনার হাতের মুঠোয় করে দেবো আমি। হুম আর ইংরেজি বইটা রিয়েল সাহেব, ইংরেজি বইটা পাবেন, ইংরেজি বইটা পাবেন, এটা পাবেন হচ্ছে পূজার পরে, অর্থাৎ পূজা শেষ হবে আমাদের 11 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত পূজা। আমরা আশা করি 15 তারিখের পর থেকে আমরা ইংরেজি বইটা পাঠানো শুরু করব। 15 তারিখ পর্যন্ত, 15 তারিখ পর্যন্ত আমাদের একটু সময় দেন, তাহলে আমরা আরও বইটা ভালো করে চমৎকারভাবে, যেমন আপনারা বই পাইছেন বাংলা ব্যাকরণ বই, সার্চ বই, বাংলাদেশ আন্তর্জাতিক, বুঝতে পারছেন বইগুলো হাতে নেওয়ার পরে যে কত অসাধারণভাবে সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, ইউটিউব চ্যানেলও খোলা আছে আমাদের, ইউটিউব চ্যানেলে তাপস একাডেমি নামে খোলা আছে। আপনি চাইলে তাপস একাডেমিক দিয়ে আমাদের ইউটিউবেও ঘুরে আসতে পারেন। তা একই নামে ফেসবুক পেজ যে নামে আছে আমাদের, ইউটিউব চ্যানেলও আমাদের তাপস একাডেমি নামেই রয়েছে। ঠিক আছে, জামাল হোসেন আমাদেরকে সাজেস্ট করছে। আচ্ছা ওকে, তাহলে যাই হোক। তাহলে লিচু বই নিতে চান, মেসেঞ্জারে যোগাযোগ করেন, এই পেজে গিয়ে মেসেঞ্জারে যোগাযোগ করেন, তাহলে আপনি বই পেয়ে যাবেন। এবার আসেন, আমরা যে আলোচনাগুলো করলাম এতক্ষণ, এই আলোচনাগুলো আমরা মাতৃভাষা বইটি থেকে আলোচনা করছি। দেখুন এই যে সন্ধি, 99 পৃষ্ঠা আপনি যা দেখেন, যার হাতে বই আছে 99 পৃষ্ঠা বের করলে এইগুলো আলোচনা আছে, অর্থাৎ হুবহুব মাতৃভাষা বই থেকে আমার আলোচনা। এবং মাতৃভাষা বইটি যদি আপনি কমপ্লিট করতে পারেন 828টা পৃষ্ঠা, মানে জীবনে কখনো কোনো পরীক্ষায় তো দূরের কথা, আপনি যে কোনো জায়গায় যে কোনো প্রশ্নের সমাধান করতে পারবেন, যে কোনো জায়গায়। আপনার চাকরি পরীক্ষা হোক, কেউ প্রশ্ন করছে, এভরিথিং। কারণ 828টি পৃষ্ঠা যদি আপনি ভালোভাবে বুঝেন, দেখেন আমরা যে পৃষ্ঠাটা আলোচনা করলাম, একটু আলোচনা দেখাই এটা, দেখুন দেখুন তো এই যে আমরা আলোচনা করছি কিনা, দেখুন
আমরা আলোচনা করছি কি আলোচনা করছি, এই পদার্থ নিয়ে আলোচনা করছি। দেখেন পদার্থ, দেখেন আরও চমৎকার করে বইয়ে সাজানো আছে। দেখেন আপনারা অবাক হয়ে যাবেন যে এগুলো কীভাবে সম্ভব, এত সময় নিয়ে নিয়ে বইটা তৈরি করা হয়েছে। একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এইভাবে আমরা প্রত্যেকটা পৃষ্ঠার এইভাবে ব্যাখ্যায় যাব। দেখেন তাহলে দেখেন পদার্থ, তাহলে দেখেন পদার্থ জিনিস কি, আমরা পদার্থ মানে জানবো বিভক্তিযুক্ত শব্দের অর্থই হচ্ছে পদার্থ। আচ্ছা, তাহলে পদার্থ জিনিসটা কি, বিভক্তিযুক্ত শব্দের অর্থই হচ্ছে পদার্থ। তাহলে পদার্থ বাংলা ব্যাকরণের ভাষায় বিভক্তিযুক্ত শব্দের অর্থ। তাহলে বিভক্তিযুক্ত শব্দটা কি, বিভক্তিযুক্ত শব্দটাকে আমরা জানি যে এটাকে বলা হয় পদ। তাহলে বিভক্তিযুক্ত শব্দটা কি আমরা জানি পদের, পদের সংখ্যাটা শিখে ফেললেন যে পদ কাকে বলে, বিভক্তিযুক্ত শব্দকেই কি বলে, পদ বলে। তাহলে পদের যে অর্থ সেটা হচ্ছে পদার্থ। তাহলে পদার্থের সন্ধিবিচ্ছেদ আপনার হয়ে গেল। তাহলে আপনি শব্দের অর্থ জানলেন, পদার্থের সন্ধিবিচ্ছেদ জানলেন, এবং পদ যে সংখ্যা, পদ কাকে বলে সেটা জানলেন। দেখেন প্রত্যেকটাই আমরা আপনাকে দেখাই আমি, তাহলে বুঝতে পারবেন। এই যে আপনাকে চরাচর শিখাইলাম, চরাচর, চরাচর শব্দের অর্থ কি, স্থাবর এবং জঙ্গম। স্থাবর এবং জঙ্গম জিনিসটাকে বলা হয় চরাচর। আচ্ছা, চর, স্থাবরের সমার্থক শব্দ চর, জঙ্গমের সমার্থক শব্দ হচ্ছে অচর, শিখলাম। এবার আমরা এই স্থাবর জিনিসটা কি সেটা জানি। স্থাবর মানে যেটা স্থির, যেটা স্থানান্তরিত করা যায় না, এমন জিনিসটাই হচ্ছে স্থির, আর স্থির জিনিসটাই হচ্ছে স্থাবর। জঙ্গম জিনিসটা কি, জঙ্গম জিনিসটা হচ্ছে এই স্থিতির বিপরীত কি, স্থিতির বিপরীত হচ্ছে গতিশীল বা চলমান বা সচল। তাহলে চরাচর শব্দের অর্থ জানলাম যে স্থাবর এবং জঙ্গম, জঙ্গম এবং স্থাবর জিনিসটা কি, স্থাবর মানে স্থির, জঙ্গম মানে চলমান, অর্থাৎ চরাচর মানে হচ্ছে স্থির এবং চলমান। যে দেখেন, তারপর চর শব্দের অর্থ স্থাবর এবং অচর শব্দের অর্থ হচ্ছে জঙ্গম। তাহলে চমৎকারভাবে যে আলোচনাগুলো করছি সবগুলোই মাতৃভাষায় বইয়ে দেওয়া রয়েছে। দেখেন রিয়েল সাহেব প্রশ্ন করছে কত নম্বর পৃষ্ঠা, আপনি বের করেন, এই পৃষ্ঠাটা আপনার রয়েছে। দেখেন 102 নম্বর পৃষ্ঠাটাতে এইভাবেই দেওয়া রয়েছে। মাতৃভাষা বইটি এই যে দেখেন দেওয়া আছে, মাতৃভাষা বাংলা ব্যাকরণ বই, কোট, কৌশল, ছবি এবং ছন্দের সাহায্যে আলোচনা করা হয়েছে। এবং কত নম্বর পৃষ্ঠা, 102 নম্বর পৃষ্ঠা। দেখেন প্রত্যেকটা আলোচনা আছে। নবান্ন, আপনি নবান্ন মানে কি, নবান্ন মানে হচ্ছে নতুন, নতুন অন্ন, নতুন অন্নকে বলা হচ্ছে নবান্ন, নতুন অন্নকে বলা হয় নবান্ন। এখানে লিখতে মিস দিয়েছে, আমাদের বইয়ে কিন্তু নতুন অন্নই আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে নবান্ন মানে নতুন অন্ন। তাহলে নতুন মানে কি, নতুন মানে নব, নব মানে কি নতুন, আর প্লাস অন্ন মানে তো অন্ন। তাহলে নবান্ন মানে আমাদের শিখে ফেললাম। এগুলো এখানে ভুল করে তুলছে। হ্যাঁ, বই আমাদের ঠিক আছে, দেয়া দেখেন রিয়েল সাহেব বইটা বের করেন তো, বই ঠিক আছে কিনা দেখেন, এইভাবে দেওয়া আছে। নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন। এটা আবার নতুন করে স্লাইড সাজাইছে, স্লাইড সাজাইতে গিয়ে মিস্টেক করে ফেলছে। আচ্ছা, ওকে। তারপর দেখেন মুরারি, মুরারি মানে কি, মুরারি শব্দের অর্থ কি, আমরা মুরারি শব্দের অর্থ যদি জানি, মুরের শত্রু, অর্থাৎ মুরারি শব্দের অর্থ যদি বলে যে মুরারি কাকে বলে, তাহলে এখন আপনি খুব সহজে বলতে পারবেন মুরারি শব্দের অর্থ হচ্ছে মুরের শত্রু। আচ্ছা, মুরটাকে, মুর হচ্ছে একটা দৈত্য বিশেষ। হিন্দু ধর্মে মুর একজন কি, একজন দৈত্যের নাম। তাহলে দৈত্যের শত্রু, শত্রুর সমার্থক শব্দ কি, অরি। তাহলে মুরারি এর যে সন্ধি বিচ্ছেদ এটা মুখস্থই করতে হচ্ছে না, মুর জায়গায় মুর লিখলাম, আর শত্রুর সমার্থক শব্দ হচ্ছে অরি। তাহলে মুরারি সমার্থক সমার্থক শব্দ পারলাম মুরের শত্রু, আর মুরের শত্রু মানে হচ্ছে মুর যোগ অরি। তাহলে অরি মানে হচ্ছে শত্রু, মুর মানে মুর নামক একজন দৈত্য। তাহলে আমরা তথ্য জানলাম, যদি কখনো পরীক্ষা আসে মুরারি এর অপর নাম কি, মুরারির কার অপর নাম, এটা শ্রীকৃষ্ণের অপর নাম হচ্ছে মুরারি। অনেক পরীক্ষায় আসবে এগুলো। যে মুরারি শব্দের অর্থ কি, মুরারি শব্দের অর্থ হচ্ছে, মুরারি শব্দের অর্থ হচ্ছে কি, শ্রীকৃষ্ণ। কেন শ্রীকৃষ্ণের নাম মুরারি সেটার ব্যাখ্যা দেওয়া আছে। মুর নামক দৈত্যকে বধ করেছেন বলেই শ্রীকৃষ্ণের আরেক নাম হচ্ছে মুরারি। তাহলে মুরারি কার নাম, শ্রীকৃষ্ণের নাম। কেন শ্রীকৃষ্ণের নাম, কারণ মুর নামক দৈত্যকে বধ করেছেন বলে। তাহলে কখনো যদি আসে মুর শব্দের অর্থ কি, মুর শব্দ হচ্ছে দৈত্য বিশেষ। অরি শব্দের অর্থ কি, অরি শব্দের অর্থ হচ্ছে শত্রু। মুরারির সন্ধি বিচ্ছেদ কি, মুর যোগ অরি। দেখেন কত চমৎকারভাবে এগুলো আমরা গবেষণা করে এই জিনিসগুলো লিখেছি। হ্যাঁ, পাশে ভুল তোলা হয়েছে, গ্রামার বইয়ে
লেখা নেই। তাহলে অবশ্যই এইখানে ভুল লিখছে, সাইটে ভুল করছে। কিন্তু বইটাকে অনেক অসাধারণভাবে মানে প্রুফ কাটে আপনাদের দেওয়া হয়েছে। উত্তর ভুল পাবেন না। ১ নম্বর বৈশিষ্ট্য, উত্তর ভুল পাওয়ার সম্ভাবনা 99% নাই। প্রত্যেকটা প্রশ্ন উত্তরগুলো সঠিকভাবে কয়েকবার করে চেক করা হয়েছে। তারপর একটা যদি ভুল থাকে সেটা আপনাদের জানাবেন। তবে আশা করি ভুল পাওয়ার সম্ভাবনা খুব কম। উত্তরটাকে আমরা খুব মেনটেন করছি যে উত্তর যেন ভুল না থাকে। কারণ জীবন মরণের বিষয়। একটা ভুল উত্তর পড়লে একটা মানুষের মানে অনেক কিছু ঘটতে পারে। এই কারণে উত্তর আমরা কখনোই ভুল দেইনি এবং চেষ্টা করছি যে বিষয়গুলো মুখস্থ করে পড়া হয় সেগুলো আমরা অসাধারণভাবে সাজিয়েছি। তার মানে দেখেন, আপনাকে এই যে ১০২ নম্বর পৃষ্ঠা এখানে আমাকে ধরে ধরে পড়াবো। তাহলে নবান্ন পাইলেন, মুরারি পাইলেন, স্বাধীন। স্বাধীন মানে কি? স্বাধীন মানে কি? স্বাধীন মানে কি? নিজের বশ, নিজের অধীন। তাহলে আমরা বুঝবো কি? নিজের অধীন, নিজের অধীন বা নিজের বশ, নিজের বশে। তো নিজ মানে কি? স্ব মানে নিজ, আর বশ মানে কি? অধীন। তাহলে স্বাধীন যে সন্ধি বিচ্ছেদ আপনাকে মুখস্থ করতে হবে না। স্বাধীনের সন্ধি বিচ্ছেদ কি? সযোগ অধীন। তো অধীন এবং মুখস্থ করার কোনো প্রয়োজন আছে? আমি স্বাধীন মানে জানবো স্বাধীন মানে কি? স্বাধীন মানে হচ্ছে নিজের বশে, নিজের বশে। তো নিজ মানে কি? নিজ মানে আর বশ মানে কি? অধীন। যেটা নিজের অধীন সেটাই হচ্ছে স্বাধীন। যেমন আমরা স্বাধীন দেশ, বাংলাদেশ একটা কি স্বাধীন দেশ। আমরা এর আগে ব্রিটিশদের কবলে ছিলাম, পাকিস্তানের কবলে ছিলাম, ঠিক না? সেখান থেকে আমরা বেরিয়ে এখন আমরা নিজের বশে, অর্থাৎ নিজের আমরা এটা অধীন করে ফেলছি। তাহলে নিজের অধীন, নিজ শব্দের অর্থ কি? আমরা যখন কখনো যদি আসি নিজ শব্দের অর্থ কি? নিজ শব্দের অর্থ হচ্ছে এই অনেক জায়গায় লাগবে। স্বায়ত্তশাসন বানানটা লিখবে বানানটা, তাতে অনেক জায়গায় লাগবে। এই যে দেখেন সহস্রাব্দ, এই সহস্রাব্দ যদি আসে পরীক্ষায় কি হবে? সহস্রাব্দ মানে হচ্ছে ১,০০০ বছর। ১,০০০ বছর, তাহলে ১,০০০-এর সমার্থক শব্দ কি? সহস্র। আর বছরের সমার্থক শব্দ কি? অব্দ। তাহলে ১,০০০ বছরের সমার্থক শব্দ আমরা পেলাম। সহস্রাব্দ শব্দের অর্থ ১,০০০ বছর, ১,০০০-এর সমার্থক শব্দ সহস্র, আর বছরের সমার্থক হচ্ছে অব্দ। তাহলে মুখস্থ করার প্রয়োজন নেই। সহস্র শব্দ হচ্ছে ১,০০০, অব্দ শব্দের অর্থ বছর। হয়ে গেল। পদার্থ তো আমরা বলছি এর আগে। তারপরে দেখেন দাবানল। প্রত্যেকটা মানে প্রশ্নে আমরা এইভাবে ব্যাখ্যা দেবো। দাবানল, দাবানল মানে কি? দাব যোগ অনল। এখন দাব জিনিসটা কি? দাব মানে হচ্ছে অরণ্য। তার মানে দাবের সমার্থক শব্দ হচ্ছে অরণ্য। আর অনল মানে কি? অনল মানে হচ্ছে আগুন। তাহলে দাবানল শব্দের অর্থ কি? দাব যোগ অনল, অর্থাৎ অরণ্য প্লাস আগুন। অরণ্য প্লাস আগুন। তারপরে দাবানল অরণ্যের গাছের শুকনো ডালের পরস্পর সংঘর্ষের ফলে সৃষ্ট যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সেটাই হচ্ছে দাবানল। তাহলে আপনি দাবানল শব্দের অর্থ জানলেন। হয়তো এতদিন আপনি জানতেন না, সন্ধি বিচ্ছেদ জানতেন, দাব যোগ অনল, দাব যোগ অনল, দাবানল। কিন্তু আজকে জানলেন যে দাব শব্দের অর্থ অরণ্য, অনল শব্দের অর্থ আগুন। এটা হয়তো জানেন, অনল শব্দের অর্থ আগুন এটা জানেন। কিন্তু দাব শব্দের অর্থ যে অরণ্য বা বন, এটা আপনি জানতেন না। আজকে জানলেন যে দাব শব্দের অর্থ অরণ্য বা বন। আবার দাবানল শব্দের অর্থ এতদিন হয়তো জানতেন না। আজকে বুঝলেন যে দাবানল মানে কি? দাব যোগ অনল। দাব মানে হচ্ছে অরণ্য, অরণ্য, আর অরণ্য মানে হচ্ছে কি? অরণ্য মানে হচ্ছে দাব, আর অনল মানে হচ্ছে আগুন। অর্থাৎ অরণ্যের গাছের শুকনো ডালের পরস্পরে যে আগুন লাগে এবং সেই আগুনটাতে ছড়িয়ে পড়ে দ্রুত, সেটাই হচ্ছে দাবানল। তাহলে ব্যাকরণের ভাষায় আমরা দাবানল শব্দের অর্থ পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে অসাধারণভাবে আমরা এই বিষয়গুলো শিখলাম। এই যে দেখেন বিন্ধ্যাচল, দেখেন প্রত্যেকটা জিনিস আপনি শিখবেন এইভাবে, প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা সহকারে। দেখেন আপনার বইটা তো হাতেই আছে, আমি আবার ব্যাখ্যাগুলো দিব। বিন্ধ্যাচল, বিন্ধ্যাচল মানে কি? বিন্দে নামক পাহাড়, বিন্দে নামক পাহাড়। তাহলে বিন্ধ্য নামক পাহাড়। আচ্ছা, তাহলে বিন্ধ্য মানে বিন্ধ্য, তাহলে বিন্ধ্যাচল মানে কি? বিন্ধ্যাচল মানে হচ্ছে একটা পাহাড়। কি নাম? পাহাড়টার নাম কি? বিন্ধ্য। বিন্ধ্য নামক একটা পাহাড়ের নামকে বলা হচ্ছে বিন্ধ্যাচল। যদি সাধারণ জ্ঞানে আসে, সাধারণ জ্ঞানে এটা পরীক্ষা আসে খুবই, যে বিন্ধ্যাচল এর অর্থ কি? তো বিন্ধ্যাচল হচ্ছে এক ধরনের পাহাড়। পাহাড় পর্বত আছে না আমাদের? কোথায় অবস্থিত? এটা এই দেখেন, মহাভারতে অবস্থিত, মহাভারতে অবস্থিত, মহাভারতে অবস্থিত একটা পর্বতমালা বিশেষ। অর্থাৎ মহাভারত যে রয়েছে আমাদের এই হিন্দু ধর্মে, সেখানে একটা পাহাড় পর্বত বিশেষ এটা। তাহলে আপনি এটা শিখলেন, তথ্যটা শিখলেন। বিন্ধ্য শব্দের অর্থ কি? মহাপর্বতে, মধ্য ভারতে অবস্থিত পর্বতমালা বিশেষ। মহাভারত বলতেছে তখন থেকে, ভুল বলছি, হ্যাঁ। তো যাই হোক, তাহলে আমরা মধ্য ভারত, আমাদের যে ভারত রয়েছে পার্শ্ববর্তী দেশ, এই পার্শ্ববর্তী দেশের মধ্য ভারতে অবস্থিত একটা পর্বতমালা বিশেষ হচ্ছে, সেটা হচ্ছে বিন্ধ্যে। তাহলে বিন্ধ্যাচল, চল, এই চল শব্দের অর্থ কি? তাহলে এই যে পাহাড়, তাহলে পাহাড়ের সমার্থক শব্দ কি? অচল। পাহাড়ের সমার্থক শব্দ কি? অচল। তাহলে পরীক্ষায়, অনেক পরীক্ষায় আসছে যে পাহাড়ের সমার্থক শব্দ কি? পাহাড়ের সমার্থক শব্দ হচ্ছে অচল।
তাহলে দেখেন এইভাবে আমরা শশাঙ্ক, শশাঙ্ক মানে কি? শশাঙ্ক শব্দের অর্থ কি? বেশিরভাগ স্টুডেন্টই পারবে না। তাহলে আপনি এখন জানলেন শশাঙ্ক মানে হচ্ছে চাঁদ চিহ্ন, চাঁদ চিহ্ন। তাহলে চাষের সমার্থক শব্দ হচ্ছে সস, আর চিহ্নর সমার্থক শব্দ হচ্ছে অঙ্ক। তাহলে শশাঙ্ক হচ্ছে সহজ যোগ অঙ্ক, সহজ যোগ অঙ্ক। তাহলে এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আপনি সমার্থক শব্দ শিখলেন, ঠিক না? পুষ্পাঞ্জলি আপনি এত মুখস্থ করছেন, পুষ্প যোগ অঞ্জলি, পুষ্প যোগ অঞ্জলি, কিন্তু আপনি অর্থ জানেন না। আজকে পুষ্পাঞ্জলি মানে আমরা জানবো যে পুষ্পাঞ্জলি মানে পুষ্পের অঞ্জলি, পুষ্পের অঞ্জলি। তাহলে পুষ্পের অঞ্জলিকে বলতেছি আমরা পুষ্পাঞ্জলি। হ্যাঁ, পুষ্প মানে তো ফুল, আর অঞ্জলি মানে তো যুক্ত কর, মানে করজোড়। এই হাত দুইটা জোর করে আমরা যে কোনো কি দেবী দুর্গা কালী হিন্দুরা যে কি দেয়, পুষ্পাঞ্জলি দেয়। হাত কর মানে কি? কর মানে হাত, হাত দুটা যুক্ত করে বা করজোর করে ফুল কি করজোর করে নিয়ে মায়ের পায়ের নিচে দেয়। তাহলে এটাই হচ্ছে পুষ্পাঞ্জলি। তাহলে পুষ্পাঞ্জলি জিনিসটা আমরা বুঝলাম। পুষ্পাঞ্জলি কি? ফুলের অঞ্জলি। পুষ্পাঞ্জলি শব্দের অর্থ কি? ফুলের অঞ্জলি। মানে বুঝতে পারছেন তো কি অসাধারণভাবে মাতৃভাষা বই তৈরি করা হয়েছে। এখন বলেন যে এভাবে কোনো বই আপনাকে কেউ তৈরি করে দেবে? এভাবে প্রত্যেকটা অর্থ আপনার কাজ কি? ওই যে সূত্র দিছে, মুখস্থ করেন। তাহলে পুষ্পাঞ্জলি পাইলেন, তাহলে পুষ্পাঞ্জলি পাইলে গীতাঞ্জলি পাবেন। তাহলে পুষ্পের অঞ্জলি, আর এটা গানের অঞ্জলি। তাহলে পুষ্পাঞ্জলি পুষ্পের অঞ্জলি, আর গীতাঞ্জলি গানের অঞ্জলি। অর্থাৎ পুষ্প দিয়ে যে অঞ্জলি দেওয়া হয়, ঠিক না? এটা বাবা মার পায়েও আমরা দিতে পারি। বাবা মার সামনে আছে, আমরা বসলাম, বসে পায়ে হাতে করজোড় করে মায়ের বা বাবার পায়ে আমরা অঞ্জলি দিলাম, সেটা পুষ্পাঞ্জলি। আর গান গাইতে গাইতে যে অঞ্জলি, সেটা হচ্ছে গীতাঞ্জলি। হ্যাঁ, গীতাঞ্জলি যেমন আমাদের কাব্যগ্রন্থ, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কাব্যগ্রন্থ হচ্ছে গীতাঞ্জলি। তাহলে কতগুলো ইনফরমেশন চান আপনি বলেন? কেন আপনি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত স্টুডেন্ট হবেন না বলেন? একবারে 100% একজন বজ হয়ে যাবেন, ঠিক না? পুরো হয়ে যাবেন। যে বাংলা ব্যাকরণের এতগুলো অর্থ যদি আপনি জানেন, গীতাঞ্জলি মানে জানলেন, গীতাঞ্জলির সন্ধিবিচ্ছেদ জানলেন, অঞ্জলি শব্দের অর্থ জানলেন, গীতের শব্দের অর্থ জানলেন, সত্য শব্দের অর্থ, সত্য মানে সত্য ও মিথ্যা, সত্য মানে সত্য ও মিথ্যা, সত্য জিনিস কি সত্য, আর মিথ্যা জিনিস কি অসত্য। তাহলে সত্য সন্ধিবিচ্ছেদ শিখলেন। আমরা সমার্থক শব্দ শিখলাম, হিতাহিত। হিতাহিত মানে কি? কল্যাণ অকল্যাণ। এগুলো খুবই আসে যে কল্যাণ অকল্যাণ, কল্যাণের বিপরীত অকল্যাণ। তাহলে কল্যাণ অকল্যাণ জিনিসটাই হচ্ছে হিতাহিত। আর হিতাহিতের সন্ধি বিচ্ছেদ হচ্ছে হিত যোগ অহিত, হিত যোগ অহিত। আচ্ছা, পড়া ভুলে যান কারণ হচ্ছে আপনি মুখস্থ করেন। কি পড়া ভুলে যাওয়ার মূল কারণটাই হচ্ছে আপনি মুখস্থ করেন। আপনাকে যেভাবে পড়াচ্ছি এখন, তাহলে অবশ্যই আপনি এইভাবে পড়েন। চর্চার তো অবশ্যই বিকল্প নেই, কিন্তু চর্চাটা করতে হবে কি? চর্চাটা করতে হবে একটা নিয়ম মাফিক, একটা প্রসেস অনুপাতে। হুম আপনি চাইলে চাইলে কি চাইলে কিন্তু আপনি প্রচুর পরিমাণ পড়লেন তাহলে হবে না। পড়ার সিস্টেম জানতে হবে। যে যেমন আপনি এখন দেখেন, যদি এখানে আপনাকে যদি কখনো পরীক্ষা আসে অহিত শব্দের অর্থ কী, আপনি মুখস্থ করছেন, কিন্তু দেখেন অহিত শব্দের অর্থ যদি আপনাকে বলে, তখন কিন্তু আপনি বুঝতে পারতেছেন তো অহিত শব্দের অর্থ কিন্তু অকল্যাণ, অকল্যাণ। তাহলে আপনি কি শিখলেন এখানে? আপনি দেখেন, আপনি হিতাহিত শব্দের অর্থ, আপনি হিতাহিত সন্ধি বিচ্ছেদ শিখছেন, হিত যোগ হিত, হিত যোগ হিত। এতে কি কোনো মজা আছে পড়াশোনা? বিশ্বাস করেন, পড়া মনে থাকবেন। এখন দেখেন আপনি, আরও তো আমি ব্যাসে ভালো করে পড়াবো, এখানে তো আমি তাড়াতাড়ি পড়াচ্ছি, জাস্ট আজকে সিলেবাসটা নিয়ে আলোচনা। আপনি দেখেন হিতাহিত কীভাবে পড়াশোনা মনে রাখতে হয়। আপনি কি করতেন? হিতাহিত আপনি মুখস্থ করতে হিত যোগ হিত, হিত যোগ হিত। ও, এটা ভুল না। তার মানে এখন আমরা জানলাম হিতাহিত মানে কি? কল্যাণ এবং অকল্যাণ। অর্থাৎ কল্যাণ এবং অকল্যাণ জিনিসটাকে বলতেছি আমরা হিতাহিত। হুম তাহলে হিতাহিত জ্ঞান যদি বলি যে হিতাহিত জ্ঞান, তাহলে কি হবে? কল্যাণ এবং অকল্যাণ জ্ঞানটাকে বলা হচ্ছে হিতাহিত জ্ঞান, ঠিক না? আচ্ছা, এবার আমরা কি শিখলাম? যে কল্যাণের সমার্থক শব্দ কি? হিত। অকল্যাণের সমার্থক শব্দ কি? অহিত। তার মানে হিতাহিত শব্দটা যখন আমরা সন্ধিবৃত্তি শিখলাম, যে হিত যোগ অহিত, সেটাই হচ্ছে হিতাহিত। কিন্তু হিত শব্দের অর্থ কল্যাণ, অহিত শব্দের অর্থ অকল্যাণ। তার মানে আপনি যখন পড়াটা বেশি মনে রাখতে পারেন, এই জগতে যারা বেশি পড়াশোনা করছে, অর্থাৎ বেশি জানে যারা, যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, নজরুল বলেন, দেবেন্দ্ররা বেশি পড়াশোনা করছে, বেশি জ্ঞান অর্জন আসছে কীভাবে? বেশি পড়ার কারণে। এবং সেটা কখনো মুখস্থ করে না, প্রচুর পরিমাণ জ্ঞান অর্জন করছে, প্রচুর পরিমাণ বই পড়ছে। তার আগে কিন্তু উনি প্রচুর পরিমাণ ওরা শব্দের অর্থ জানতো, ব্যাকরণটা ভালো করে জানতো, তখন তাদের জ্ঞানটা অনেক ভালোভাবে আসছে। তো এইভাবে আমাদের জানতে হবে। দেখেন, এই যখন আপনি এটা শিখলেন, তারপর কি? নরাধম, আপনি নরাধম পড়তেছেন। নরাধম, নরাধম শব্দের অর্থ কি আপনি জানলেন? নরাধম শব্দ হীন প্রকৃতির মানুষকে বলা হয় নরাধম। তাহলে মানুষের সমার্থক শব্দ কি? নর। আমরা জানি নর মানে হচ্ছে মানুষ।
আর হীন প্রকৃতি কি? যারা হীন প্রকৃতি তারা হচ্ছে অধম। অধম মানুষটা হচ্ছে হীন প্রকৃতির কাজ করে। তাহলে আপনি এখানে পড়েন, তাহলে এখানে কি পড়লেন? তাহলে আপনি নরাধম মানে হীন প্রকৃতির মানুষ। তাহলে মানুষের সমার্থক শব্দ হচ্ছে নর, হীন প্রকৃতির সমার্থক শব্দ হচ্ছে অধম, নরের সমার্থক শব্দ হচ্ছে মানুষ, এই অধম হচ্ছে হীন প্রকৃতি। আপনি এইভাবে পড়তেছেন। তার মানে এইভাবে পড়ার পরে কি হলো? তাহলে আপনার জ্ঞানটা বাড়বে। অর্থাৎ জ্ঞান একদিনই আসবে না। আপনি মুখস্থ করেন এই কারণে আপনি পারেন না। আমরা যেভাবে আলোচনা করতেছি এটা শুরু করেন, আপনি ১ সপ্তাহ ক্লাস করেন, করার পর আপনি আমাকে কমেন্ট জানাবেন যে স্যার ঠিকই আছে, যে আগের যে পড়া এখনকার পড়া অনেক পার্থক্য। কারণ আমি আগে তো জানতাম না, না জেনে আমি পড়তাম, আমি কোনো কিছু বুঝতাম না, না বুঝে পড়তাম। তাহলে না বুঝে পড়াশোনা কি মনে থাকে? থাকে না। ওই অল্প বয়সে বিয়ে হলে কি হয়? না বুঝে বিয়ে করে, বা অনেকে না বুঝে প্রেম করে। যখন বুঝে তখন বুঝে যে ঠেলাটা, যে ও ভুল হয়ে গেছে এই জিনিসগুলো, ঠিক না? তাই না বুঝে পড়া, না বুঝে প্রেম করা, না বুঝে বিয়ে করা, এগুলো একই কাজ। না বুঝে ব্যবসা করা, না বুঝে অনেকে ব্যবসা শুরু করে, তো দেখবেন যে কয়দিন পর সে লস খেয়েছে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, যে না বুঝে পড়াশোনা করা যাবে না। আপনাকে এই কারণে এত চেষ্টা। দেখেন আরও একটা চেষ্টা আছে, দেখেন আরেকটা চেষ্টা করা হয়েছে, এই যে দেখেন এই বিষয়গুলো 101 নম্বর পৃষ্ঠা, এটা তো 102 নম্বর পৃষ্ঠা, এটা 102 নম্বর পৃষ্ঠা, এটা 101 নম্বর পৃষ্ঠা। দেখেন আপনি ওই যে সমার্থক শব্দগুলো যখন জানবেন তখন আপনি সন্ধি বিচ্ছেদ শিখবেন। দেখেন সন্ধি বিচ্ছেদটা আপনাকে শিখাই, তাহলে আপনি বুঝবেন। এই যে দেখেন এইখানে শিখাই, হুম, এখানে শিখেই আপনারা বুঝবেন, এখানে মনোযোগ দেন। আচ্ছা আচ্ছা, এইখানে আমরা এইখানে তুলে দিই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। দেখেন হ্যাঁ, আচ্ছা আমি এই কয়টা বুঝাই, তাহলে আপনি বুঝবেন। আচ্ছা এই যে দেখেন আমাদের একটা রুল আছে, দেখেন রুলটা, দেখেন রুলটা এখন কত মজা লাগবে। দেখেন যখন অর্থ জানবেন তখন আমরা এইভাবে বুঝবো। দেখেন ধরেন আমরা জানি সন্ধি বিচ্ছেদে যদি কখনো আ থাকে, তাহলে সেটাকে আপনি হয় কি করবেন? সেটাকে হয় আপনি অ অথবা আ বানাবেন, অথবা হ্যাঁ, হ্যাঁ এটাই ঠিকই আছে। আ অথবা আপনি করবেন। আপনার সন্ধি বিচ্ছেদটা হবে। ধরেন আপনি নবান্নটা আপনি বানাচ্ছেন, দেখেন নবান্ন। আপনি তো জানেন নবান্ন মানে নতুন অন্ন। আচ্ছা দেখেন নতুন অন্ন। তাহলে আপনি কি করবেন? আপনি এই আকারটা, আকারের জায়গায় হয় করবেন অথবা করবেন। তাহলে আমরা দুইটাই করি। ধরেন আমরা প্রথমে করলাম, তারপর কি করলাম? তারপর আমরা অন্ন করলাম। আচ্ছা অন্ন করলাম। অর্থাৎ এখানে নিলাম, আমরা জানি পূর্বপদের শেষ বর্ণ আর পরপদে আদি বর্ণ মিলেই সন্ধি বিচ্ছেদ হয়। তাহলে আটা কি হলো? এখানে নিলাম, শেষ বর্ণ আর শুরুতে কি আছে? এটা একটা হইলো। আরেকটা আমরা কি করলাম? আদি করি, ন বা যোগ আর ন। দেখেন আজ জায়গায় আমরা কি লিখছি? আজ জায়গায় হয় আমরা লিখছি, দুই জায়গায় লিখছি। দেখেন এখন এইভাবে করতে পারেন। দেখেন তারপর আপনার শব্দের অর্থ জানতে হবে। এখন দেখেন আপনি এখন কি করলেন? এইভাবে জানলেন আপনি মানে আপনি জানেন মানে হচ্ছে যোগ হয়, যোগ মিলেও হয়, আবার মিলে হয়। এখন আমরা যদি দেখি নবা শব্দের অর্থ কি আছে? নাই। নবা শব্দের অর্থ জানি না। নব শব্দের অর্থ আমরা জানি, নব শব্দের অর্থ হচ্ছে নতুন। অন্ন মানে ভাত বা ধান যেটাই বলেন, হ্যাঁ। তার মানে নতুন ধান যখন উঠে বা নতুন ভাত যখন আমরা খাই, নতুন ধানের যখন ভাত খাই সেটাকে নবান্ন বলি, নবান্ন উৎসব। অথবা নতুন ধান যখন উঠে সেটাকে নবান্ন বলে। এটা অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন, আসলে দুইটাই রেট। অর্থাৎ আমরা নতুন ধানের যে ভাতটা খাই সেটাই নবান্ন বলা হয়, আবার নতুনের ধান ওঠার যে উৎসব সেটাকেও নবান্ন বলে। তাহলে দুইটাই রেট। তাহলে এই কারণে আমি ওই বিষয়ে কোনো কথা বলিনি এই পর্যন্ত, এখন আমি বুঝিয়ে দিলাম। এখন নবাযোগ আন্ন দুইটার অর্থ নাই, তাহলে হবে না, হবে না, উত্তর হবে না। এবার দেখেন পরেরটা, আপনি যে বিষয়গুলো শিখলেন, দেখেন অর্থ জানে আপনার জন্য বেশি ভালো। অনেকে হয়তো মুরারি, আমরা জানি, দেখেন মুরারি, মুরারি, দেখেন আপনার কত সহজ হয়ে যাবে বিষয়গুলো। তাহলে আমরা জানি আকারের জায়গায় আমরা কি করতে পারি? ওই যে একইভাবে আমরা জানি মুর যোগ অরি। আমরা জানি আকার মানে যোগ মিলেও কি হয়? আকার হয়। আবার কি হয়? আবার মুরা যোগ আরি। আচ্ছা তাহলে দেখেন যে আমরা কিন্তু এখানে নিলাম, এখানে তাহলে সন্ধি বিচ্ছেদ পূর্বপদের শেষ বর্ণ, আদি বর্ণের প্রথম বর্ণ। যারা না বুঝেন কোনো সমস্যা নেই, আপনি বুঝেন আপাতত যেগুলো বুঝেছেন সেগুলো বুঝেন। সন্ধি বিচ্ছেদে আপনাকে চমৎকারভাবে বুঝাবো যে পূর্বপদটা কীভাবে আসবে, কীভাবে আপনি বর্ণটা পাবেন। আপনাকে বলছি না বেসিক টু অ্যাডভান্স, এটা কেউ আপনাদের এই কাজগুলো কেউ করবে না। এই যে যারা এই ব্যাচে ভর্তি হয়েছেন আপনারা 500 জনের মতো স্টুডেন্ট,
আপনাদের যে কী সৌভাগ্য, আপনারা যখন কোর্সটা কমপ্লিট শেষ করবেন তখন বুঝবেন যে সত্যিকারে স্যার কীভাবে অসাধারণভাবে আপনাকে কমপ্লিট করেছে বাংলা ইংরেজিকে। হুম, এটা আপনাকে এখন বললে আপনি বুঝবেন না। যারা এখন বই পাইছেন তারা বই হাতে পাওয়ার পরে বুঝছে যে স্যার এতদিন কথা বলছে যে একটা অসাধারণ বই আসতেছে, অসাধারণ বই আসতেছে, ছবি ছন্দ কোড কৌশল দিয়ে। যারা হাতে বইটা পাইছেন তারা বুঝছেন যে শুধু ছবি ছন্দ কোড এগুলোই না, প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা এমসিকিউ এমন করে সাজিয়ে দেওয়া হয়েছে, এটা চিন্তা করারও বাইরে। দেখেন এখানে তাহলে মুরারি, মুরারি তাহলে দেখেন মুর যোগ অরি, মুর যোগ তাহলে অরি। এখন আপনি দেখেন কিছুক্ষণ আমরা জানি মুর মানে কি, মুর শব্দের অর্থ আছে, মুরা শব্দের অর্থ নাই। মুর মানে কি একজন দৈত্য বিশেষ, অরি মানে কি শত্রু, তার মানে একজন দৈত্য আর একজন শত্রু, দুইটার অর্থ আছে। অর্থাৎ সন্ধি বিচ্ছেদ হলে পূর্বপদেরও অর্থ থাকতে হবে এবং পরপদেরও অর্থ থাকতে হবে। মুরা শব্দের অর্থ আছে, আরি শব্দের অর্থ আছে নাই, তার মানে আপনাকে শব্দার্থ জানতেই হবে আগে, তাহলে আপনার পড়াশোনাটা অনেক গুণ বেড়ে যাবে। এই যে আপনাকে বলে দিলাম, যারা এই শেষ পর্যন্ত আমার সাথে লেগে থাকবেন, যে কোনো পরীক্ষায় আপনি বাংলা ইংলিশ জিকে সর্বোচ্চ মার্ক পাবেন, এটা একবারে গ্যারান্টি, যারা শেষ পর্যন্ত লেগে থাকবে। এই যে ফাতিমা খাতুন লিখছে যে একটা সত্যি গর্বিত, বলছে যে একজন এমন একজন স্যার পেয়ে সত্যি গর্বিত। আমি এটা চেষ্টা করব যে শেষ পর্যন্ত আপনাদের সাথে আমি লেগে থাকবো, কারণ আপনাদেরও লেগে থাকতে হবে। হ্যাঁ স্যার আমি বুঝতে কি বুঝাইতে পারি কিন্তু বুঝতে সমস্যা হয়। আচ্ছা সমস্যা নেই, এটা ভালো গুণ। এটা আপনি যে ভালো বুঝাইতে পারে সে সবচেয়ে ভালো বুঝে। হুম, আমি স্যার আমি বুঝাইতে পারি কিন্তু বুঝতে সমস্যা হয়। আচ্ছা, না এটা তো আমি এই প্রথম পাইলাম। আমি এতদিন শুনছি যে নিজে বুঝে কিন্তু মানুষকে বুঝাইতে পারে না। মানুষকে বোঝানো এটা অনেক অনেক কঠিন কাজ। হ্যাঁ, মাঝে এটা আমি প্রথম জানলাম, শুনলাম। যে নিজে বোঝাটা অনেক সহজ কিন্তু মানুষ বোঝাটা অনেক কঠিন। আপনার ক্ষেত্রে বিপরীত, আপনি তো খুব লাকি ম্যান। তাহলে দেখেন, তাহলে এইভাবে দেখেন, তাহলে মানে আমাদের শব্দার্থটা জানতে হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখেন আমরা তারপর স্বাধীন, স্বাধীন আমরা দেখি স্বাধীন কি, আমরা ওইভাবে লিখি স্বাধীন। তাহলে স্বাধীন কি, তাহলে আমরা দেখতেছি স যোগ অধীন, একটা অর্থ হয় এরকম হতে পারে, আরেকটা হতে কি সা যোগ আধীন হতে পারে। এখন আপনি বলেন এটার অর্থ আছে, সায়ের অর্থ আছে নাই, আধীনের অর্থ আছে নাই, স মানে নিজ, স মানে নিজ, অধীন মানে বশ, নিজের বশে যেটা সেটাই হচ্ছে স্বাধীন, বা নিজের অধীন যেটা সেটাই স্বাধীন। তাহলে এই যে চমৎকারভাবে আমরা বুঝে ফেলছি। আচ্ছা, যে আরিফুল ইসলামও বলছে যে আমার সাথে সহমত হয়েছে যে এটা প্রথম। মানুষকে বোঝানোটা অনেক কঠিন, যে আপনাদের বুঝাচ্ছি না, এটাতে কত পরিশ্রমের কাজ, এটা আপনারা যখন টিচার হবেন তখন বুঝবেন। আচ্ছা, প্রত্যেকটা জিনিসেরই আমরা ব্যাখ্যা দেবো। তার মানে দেখেন আমরা এটা এখন দেখেন এমসিকিউ গুলো, আপনি দেখেন এমসিকিউ গুলো এখন পাবেন। দেখেন দেখি তো এমসিকিউ গুলো পান কিনা। এখন দেখেন এই যে আমরা আলোচনা করছি না, দেখেন বইটা কিভাবে সাজানো। যাদের হাতে বইটা আছে বইটা হাতে নেন, নিয়ে দেখেন। এই যে দেখেন আমরা যে আলোচনাগুলো করছি, এখন আমরা এমসিকিউ আকারে দিছি। 17 নম্বর এমসিকিউটা উত্তর দেন, এই যে ব্যাখ্যা সহকারে আছে। এই যে নবান্ন, পরিবেশ অধিদপ্তরের অফিস সহায়ক 2023 সালে আসছে। 2023 সালে এই প্রশ্নটা আসছে। নবান্ন এর সন্ধি বিচ্ছেদ কোনটি? তাহলে কি হবে দেখেন, নবান্ন কি হবে, আমরা জানি নতুন অন্ন, নতুন অন্ন, নতুন অন্ন, নতুন মানে কি নব, আর অন্ন মানে তো অন্ন। তাহলে নতুন অন্ন কোথায় আছে দেখেন, নবযোগ অন্ন কোথায় আছে, এই যে এখানে আছে নবযোগ অন্ন, রাইট। এই যে ব্যাখ্যা দেওয়া হয়েছে আরো ভালো করে দেখেন, নবান্ন। ভুল হওয়ার কোনো সুযোগ আছে নাই। তারপর 18 নম্বর এমসিকিউ দেখেন, এমসিকিউ দেন, অ্যান্সার দেখেন আপনারা। 18 স্বাধীন এর সন্ধি বিচ্ছেদ কত যে পরীক্ষায় আসছে দেখেন, মন্ত্রী পরিষদ চাকরি পরীক্ষা আসছে, হিসাব নিয়ন্ত্রক, আরও কিছু কত পরীক্ষা আসছে, এগুলো আবার আবার অ্যাডমিশন টেস্টও আসছে, নার্সিংও এগুলো প্রশ্ন আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে। স্বাধীন মানে কি আমরা জানি, নিজের, নিজের কি নিজের বসে, নিজের বসে, নিজ মানে কি স, এই স মানে নিজ, আর বস মানে কি, বস মানে হচ্ছে অধীন। তাহলে দেখেন কোথায় আছে স্বাধীন, পাবেন। আর আপনার রুল খাটান, অ যোগ অ মিললে হয় আ, অ যোগ মিলে আ, এই যে আকার আছে না, আকারটা, আকারের জায়গায় কি হবে অ যোগ অ, দুই জায়গায় অ যোগ অ লিখলেও হয়ে যাবে। এই যে দেখেন স্বাধীনতা, স্বাধীনতা করেন এখন। তাহলে স্বাধীনতা মানে কি, স্বাধীনতা মানে কি নিজের অধীনতা যেটা, তাহলে নিজ অধীনতা, নিজ, এইভাবে পড়লে না কত ভালো লাগবে, তখন বুঝবেন, সমত শব্দ জানবেন। অধীনতা, নিজ মানে কি স, অধীনতা মানে কি অধীনতাই, নিজের বসে যেটা। আচ্ছা শশাঙ্ক মানে কি,
শশাঙ্ক দেখেন, শশাঙ্ক যদি কি পাবেন, শশাঙ্ক মানে চাঁদ চিহ্ন, চাঁদ চিহ্ন, দেখেন চাঁদ চিহ্ন। তো চাঁদ মানে কি, চাঁদ মানে হচ্ছে সর শব্দের অর্থ কি চাঁদ, আর চিহ্ন মানে কি, অঙ্ক মানে চিহ্ন, কোনো কিছু অঙ্কন করা মানেই তো চিহ্ন করা, ঠিক না? তাহলে এই যে শশাঙ্ক হয়ে গেল, শশাঙ্ক হয়ে গেল। তাহলে দেখেন এগুলো পরীক্ষা আছে, তেল গ্যাস এগুলো তো পরীক্ষা আসছে, এর বাইরে প্রশ্ন আসছে নাকি? আসবে না জীবনও। মানে হিউজ পরিমাণ প্র্যাকটিস দিছি, এত প্র্যাকটিস কেউ দিবে না বইয়ে। এবং প্রত্যেকটার শব্দের অর্থ ধরে ধরে পড়া, সূত্রের মাধ্যমে শিখবেন না শব্দের অর্থ শিখবেন, দুই পদ্ধতিতে অ্যাপ্লাই করছি। অনেকে আবার বলে যে স্যার খালি কৌশল, খালি কৌশল না, আপনি যদি কৌশল ছাড়া শিখতে চান সেটারও ব্যবস্থা করা আছে, বইয়ে সব ধরনের প্র্যাকটিস করা হয়েছে। দেখেন আপনি যে যতটুকু শিখেছি ততটুকুর মধ্যে নরাধম, নরাধম মানে কি, এই যে দেখেন নরাধম মানে কি, হীন প্রকৃতির মানুষ, মানুষের সমার্থক শব্দ কি নর, আর হীন প্রকৃতি মানে কি অধম, যিনি অধম তিনি তো হীন প্রকৃতি, এই যে নরাধম। তাহলে নরযোগ অধম, কোথায় নরযোগ অধম? আবার সন্ধি বিচ্ছেদ শিখেন ওইখানে, আমরা কি জানি, আকার সমান সমান অযোগ, এই যে নরাধম আকার আছে না এখানে, আকারটা, আকার মানে কি অযোগ, অযোগ এই যে অযোগ মিলে আকার হয়ে যায়, যে হয়ে গেল। এই 828টা পৃষ্ঠা, এটা অসাধারণভাবে শেষ করা হবে। আপনাদের যাদের বন্ধু বান্ধবী আছে দ্রুত আপনারা একটু বলেন যে এই ব্যাচটাতে ভর্তি হয়ে যাক। এত করে ক্লাস কখনো কোনো ব্যাচে আমি নিব না এবং নেইনি কখনো। এই 828টা পৃষ্ঠা, এই জন্য আমি চাচ্ছি যে অনেকগুলো স্টুডেন্ট হোক, যেন আমার পরিশ্রমটা সাকসেস হয়। হ্যাঁ, 21 হিমাচল, হিমাচল মানে কি, হিম মানে কি, হিম মানে কি বরফ, হিম মানে বরফ, অচল মানে কি পাহাড়, আমরা কিছুক্ষণ আগে শিখছি। অর্থাৎ হিম, হিমের পাহাড়, হিমের পাহাড়, বরফের পাহাড়, হিমাচল। হিম যোগ অচল কোথায় আছে, যে এইটা, এটা অ্যান্সার হবে 22 নাম্বার। কটাক্ষ, কটাক্ষ এই দেখেন কটাক্ষ সমার্থক শব্দ দিয়েছি, দেন কটাক্ষ আছে বাঁকা চাহনি বা বক্র দৃষ্টি। বাঁকা শব্দের অর্থ কি, বাঁকা শব্দের অর্থ মানে বাঁকা শব্দের অর্থ কট, কট শব্দের অর্থ বাঁকা, আর অক্ষি শব্দের অর্থ হচ্ছে দৃষ্টি বা চোখ। তাহলে কটাক্ষ শব্দের অর্থ কট যোগ অক্ষ, তাহলে কট শব্দের অর্থ কি, কট শব্দের অর্থ বাঁকা, কট শব্দের অর্থ কি বললাম বাঁকা, আর অক্ষি শব্দের অর্থ কি দৃষ্টি। তাহলে কি হচ্ছে, কটাক্ষ শব্দের অর্থ কি বাঁকা দৃষ্টি বা বাঁকা চাহনি, বলে না যে ওই যেমন কি জানো, উত্তম কুমারের নায়িকাটার নাম জানো কি, সুচিত্রা সেন। সুচিত্রা সেন খুব বাঁকা চোখে তাকাইতো, মানে স্টাইলটাই অন্যরকম, নায়িকা একবারে সেই নায়িকা, ঠিক না? অসাধারণ নায়িকা, অন্যরকম অভিনেত্রী। তাহলে দেখেন কটাক্ষ বাঁকা চাহনি, তাহলে কটাক্ষ মানে যদি বলে যে কটাক্ষ মানে কি বাঁকা চাহনি, দেখেন 24। তাহলে এটা দেখেন কত পরীক্ষা আসছে, দেখেন প্রত্যেকটা প্রশ্ন, এবার প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে পড়ানো হবে। 24 নাম্বার এমসিকিউ। আমরা কিন্তু যে পৃষ্ঠাটা আলোচনা করছি সেই পৃষ্ঠার এমসিকিউ গুলো। গতানুগতিক, গতানুগতিক মানে আপনি কি শিখবেন, গতানুগতিক যদি আছে প্রচলিত ধারার অনুগামী, যদি পরীক্ষা আসে গতানুগতিক মানে কি প্রচলিত ধারার অনুগামী, যেমন আছে অনেকে ওই গতানুগতিক পদ্ধতিতে পড়াশোনা করতেছে, কিভাবে এই গত যোগ অনুগতিক কত এইভাবে পড়তেছে পড়তেছে পড়তেছে, ওর নাই 2-3-4 দিন পর মনে নেই। তাহলে আপনি এইভাবে পড়বেন কেন, আপনি দেখেন যে গতানুগতিক মানে কি, গতানুগতিক মানে প্রচলিত ধারার অনুগামী। তাহলে সন্ধি বিচ্ছেদটা কি আছে, গত যোগ অনুগতিক। তাহলে কি গত মানে কি প্রচলিত ধারা চলে গেছে এমন, অর্থাৎ প্রচলিত ধারা যেটা চলে আসতেছে এমন জিনিসটা চলে গেছে, এইরকম পদ্ধতিটাকে বলা হচ্ছে গত হয়ে গেছে, বলে না গত রাত্রি, যে রাতটা চলে গেছে, ঠিক না? তাহলে প্রচলিত ধারা বা চলে গেছে এমন এই জিনিসটাকে বলা হচ্ছে গত। আর অনুগতিক মানে কি অনুগামী বা মতানুসারী। তাহলে গতানুগতিক মানে আপনি শিখলেন প্রচলিত ধারার অনুগামী, তাই প্রচলিত ধারা যেটা চলে গেছে সেটাকে বলা হচ্ছে গত, আর অনুগামী যেটা সেটা হচ্ছে অনুগামী, ঠিক না? অনুগামী শব্দের অর্থ হচ্ছে অনুগতিক, অর্থাৎ গতানুগতিক মানে হচ্ছে প্রচলিত ধারার অনুগামী, অর্থাৎ যে ধারাটা চলে যাচ্ছে ওই ধারা অনুসারেই চলতেছে, আছে না, যে একটা ধারা চলে যাচ্ছে ওই ধারায় অনুপাতে চলতেছে, ও কোনো চেঞ্জ নাই। এই পড়াশোনা করে প্রতিদিন ওই বই বের করে আর ওই মুখস্থ করে, ধর্ম ধর্ম ধর্মযোগ অধর্ম, ধর্মযোগ অধর্ম, ধর্মযোগ অধর্ম মুখস্থ করলো, খুব ভালো, ধর্মযোগ অধর্ম, ধর্মযোগ অধর্ম ধর্মাধর্ম মুখস্থ করলো। পরীক্ষা আসলো কি ধর্মাধর্ম মানে কি, ধর্মা ধর্ম মানে কি, সে আর পারতেছে না। ধর্ম মানে কি, ধর্ম মানে যদি পরীক্ষাটা একটু ঘুরে দেয়, একটু দেখি আমি মজা একটু মজা করে দেখেন, দেখি ধর্মা ধর্ম শব্দের অর্থ কি, দেখেন শব্দের অর্থ কোনটি, দেখেন মুখস্থ পড়ার কি অবস্থাটা হয় দেখেন, হয়তো আপনারা পাবেন এখন যেহেতু ওইভাবে পড়াচ্ছি। দেখেন ধরেন 5 নম্বর প্রশ্ন, এটা 5 নম্বর প্রশ্ন, ধর্মাধর্ম শব্দের অর্থ কি, সন্ধি বিচ্ছেদ তো পড়ছে মুখস্থ,
সে কি করতেছে, ধরেন এ নাম্বার দিল, ধর্ম ধর্ম শব্দের অর্থ ধর্ম ও অধর্ম। আচ্ছা, বি নাম্বার পাপ পুণ্য, পাপ ও পুণ্য। সি নাম্বার দিল সৎ অসৎ, সৎ ও অসৎ। আচ্ছা বলেন কোনটা হবে? 5 নাম্বার অ্যান্সার দিয়ে লেখেন কোনটা অ্যান্সার হবে। প্রশ্ন 5 এক্সাম, কোনটা হবে? ধর্ম ধর্ম শব্দের অর্থ কি? আমরা জানি ধর্ম ধর্মের সন্ধি বিচ্ছেদ পড়ছে, ধর্ম কি প্লাস অধর্ম, এটা সন্ধি বিচ্ছেদ মুখস্থ করছে। ধর্ম যোগ অধর্ম, ধর্ম যোগ অধর্ম, ধর্ম যোগ অধর্ম, শেষ। কিন্তু সন্ধি বিচ্ছেদ আকারে আসে নাই, ধর্মাধর্ম আসে এইভাবে। কি করবে মুখস্থ পাবলিকরা, কি করবে? এই যে দেখেন 5-এর ধর্ম যোগ অধর্ম, ধর্ম যোগ অধর্ম। আচ্ছা 5-এর ক ফাতেমা। হুম, আফিয়া আখি। আচ্ছা, ধর্ম ধর্ম শব্দের অর্থ কোনটি? আচ্ছা, ধর্ম ধর্মের শব্দের অর্থ কি? দেখেন মুখস্থ পড়লে কি হয়, মুখস্থ পড়ার কিটা 12টা বাজছে দেখেন। প্রত্যেকে অ্যান্সার ভুল বলছে, প্রত্যেককেই, প্রত্যেকে আপনাদের অ্যান্সার ভুল হলো। এই যেটা মুখস্থ করছেন যে, আরে যেটা যেটা পাপ কাজ সেটাই তো হচ্ছে অধর্ম, যেটা পূর্ণ কাজ সেটাই তো ধর্ম, যেটা সৎ সেটাই তো হচ্ছে ধর্ম, যেটা অসৎ সেটাই তো হচ্ছে অধর্ম। তার মানে এগুলো সবগুলাই রাইট, সবগুলাই রাইট। দেখছেন মুখস্থ পড়ার কি হয়, এমনি এমনি চাকরির পরীক্ষা টিকেন না। মূল কারণটা বুঝছেন এখন, যে এত পড়াশোনা করেন, করার পর এই জায়গায় কোচিং, ওই জায়গায় প্রাইভেট, এত জায়গায় পড়া, এত জায়গায় প্রাইভেট, লাভটা কি? লাভ হচ্ছে এই যে জিরো কোর্স। দেখেন প্রশ্ন পড়ে লাভ আছে ভাবে, তাহলে ধর্ম ধর্ম মানে এই ধর্মাধর্ম জিনিসটা হচ্ছে একটা বিপরীত জিনিস, দুটো বিপরীত জিনিসকে সংযুক্ত করে। যেমন হিতাহিত, 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 তাহলে কল্যাণ অকল্যাণ। হ্যাঁ, সুমন মজুমদার বলছে যে আমি তো সবগুলোই দিয়েছি। আচ্ছা গুড, ও দিয়েছে যেহেতু ওটা রাইট, ওনারটা রাইট হবে, উনি যেহেতু দিয়েছে এটা। বুঝতে পারছেন? তার মানে দেখেন মুখস্থ পড়ার কি 12টা বাজবে। আপনি কখনো বুঝলেন না অধর্ম জিনিসটা কি? অধর্ম জিনিসটা পাপ না, পাপ থেকে তো অধর্ম হয়, ঠিক না? যেটা পাপ সেটাই তো অধর্ম, যেটা পূর্ণ সেটাই তো ধর্ম, যেটা সৎ সেটাই তো ধর্ম, যারা সৎ তারা তো ধর্ম, অসৎ তারা তো অধর্ম। তার মানে সবগুলা জিনিসেরই একটাই অর্থ, ধর্মাধর্ম। তাহলে সন্ধি বিচ্ছেদ মুখস্থ করে লাভ নেই, ঠিক না? এখন আপনি যদি সন্ধি বিচ্ছেদ মুখস্থ করতে যান তাহলে সেই ক্ষেত্রেও লাগতেছে, দেখেন ধর্মা ধর্ম। আমরা জানি আকার মানে কি, আকার মানে হচ্ছে ধর্মা যোগ আধর্ম, আধর্ম। আর কি ধর্ম যোগ অধর্ম। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি, ও এটা তো সহজ। ধর্ম এর অর্থ আছে, ধর্ম মানে কি, ধর্ম মানে কি, ধর্ম মানে আমরা পাইলাম, ধর্ম মানে হচ্ছে পুণ্য। আর অধর্ম মানে কি, অধর্ম মানে পাপ। দুইটার অর্থ আছে, আর ধর্মার অর্থ আছে নাই, আধর্মের অর্থ আছে নাই। বুঝছেন তো যে কিভাবে তৈরি করা হবে কানন? এই তো অনেকদিন পর আসছে কানন। কানন কি ভর্তি হয়েছে কি হয়নি? মুখস্থ বিদ্যা শিখে কেউ যদি পরীক্ষার হলে যায়, সে নির্ঘাত ধরা খেয়ে যাবে, এতে আসছে। হ্যাঁ, তাই এমন কৌশল ভিত্তিক আলোচনা সবচেয়ে উত্তম, অসাধারণ বক্তব্য লেখিব। হ্যাঁ, আচ্ছা আপনি কি ভর্তি হয়েছেন কি হননি আমাদের ব্যাচে কানন? আপনাকে বিশেষ ছাড় দেওয়া হবে। হ্যাঁ, বিশেষ ছাড় দেওয়া হবে। আপনি ক্লাসে থাকলে ভালো লাগে, সুন্দর সুন্দর কথা লেখে। আচ্ছা, তা আসলে ও সত্যি কথা যে এভাবে মুখস্থ করে যদি কেউ পড়ে তাহলে কিন্তু মনে থাকবে না। তাহলে আমরা শিখতে চাই বেসিক টু অ্যাডভান্স, অর্থাৎ বেসিক থেকে শুরু করে আমরা অ্যাডভান্স পর্যন্ত যেতে চাই। তারপর দেখি পড়া মনে থাকে কিনা। এই যে প্রত্যেকের কমপ্লেইন যে পড়া মনে থাকে না, কিন্তু কেন পড়া মনে থাকে না, কেন পড়া মনে থাকে না, এটা নিয়ে কখনো
ভাবে নেই। তাই পড়া না মনে না থাকার একটাই কারণ হচ্ছে আমরা মুখস্থ করে পড়াশোনা করি। তাহলে দেখেন আমরা কিন্তু কি করলাম, এই যে আমরা আলোচনা করলাম ওই আলোচনা থেকে আমরা পৃষ্ঠা করলাম। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের 3টা পৃষ্ঠা। এখন এই 3টে পৃষ্ঠা কে বুঝেন নেই দেখেন তো, মাতৃভাষা বইটা বের করেন, করে দেখেন। এখানে এগুলো বাকিগুলো প্র্যাকটিস করতে হবে। এই যে দেখেন 1 নম্বর পৃষ্ঠা, এই যে আ সমান সমান কি, অযোগ আ অযোগ আ, অর্থাৎ আ সমান সমান আমি বলতেছি অ অথবা অ, এভাবে হতে পারে, অথবা আ সমান সমান আ প্লাস আ হতে পারে, এই দুটো মিলে আ হয়। এখন আমাদের অর্থ জানতে হচ্ছে। এখন এই যে নবান্ন, জলাশয়, আমরা দুইটাই অর্থ দিছি দেখেন। জলাশয় মানে একটু বড় করে দিই বুঝতে পারবেন। হুম, তাহলে জলাশয় দেখেন, এগুলো বোল্ড করে দিই তাহলে আরো ভালো দেখতে পাবেন। এখন দেখেন কিভাবে বইটা সাজাইছি, কত না চেষ্টা করা হয়েছে শেখানোর জন্য দেখেন। তাহলে দেখেন জলাশয়, জলাশয় মানে আমরা এখন জানি না, কোনো সমস্যা নেই, আমরা দেখি। আমরা জানি আকার মানে অযোগ অ, এখানে অযোগ অ লিখলাম। হ্যাঁ, এখানে জলাশয় জল যোগ আশয়, এখানে জল যোগ অশয়। এখন দেখবো যে কোনটার অর্থ আছে। আমরা জানি যে জল মানে তো জলের অর্থ আছে, আশয় মানে যদি না জানি কেউ, এই লিখে দিছি আশয় মানে হচ্ছে স্থান। আশয় মানে কি, স্থান। তার জলের স্থান সেটা হচ্ছে জলাশয়। তাহলে এটা রাইট। আর জলা যোগ আশয় দুটোর অর্থ নেই, তাহলে এটা বাদ। এই যে নিন্দার হ, নিন্দার হ, তাহলে নিন্দার যোগ অহ, আর এটা নিন্দ যোগ আহ, আরহ লিখছি। তাহলে নিন্দা শব্দের অর্থ আমরা জানি, তাহলে অর্হ মানে যোগ্য, অর্থাৎ নিন্দার যে যোগ্য সেটাই হচ্ছে নিন্দার্হ। তো এক কথায় প্রকাশ হয়ে গেল, দেখছেন। তাহলে এইভাবে কোনটা শুদ্ধ কোনটা ভুল সেটার ব্যাখ্যা দিছি। দেওয়ার পর সন্ধি শব্দের অর্থ মিলন, পূর্বপদে শেষ বর্ণ পরপদে আদি বর্ণের মিলনকে সন্ধি বলে। পূর্বপদ এবং পরপদ দুটির অর্থ অবশ্যই থাকতে হবে। সন্ধি বিচ্ছেদ করতে গেলে আপনাকে অবশ্যই দুইটি পদের অর্থ জানতে হবেই, না জানলে আপনি কখনোই সন্ধি বিচ্ছেদ ভালো পারবেন না। যদি সন্ধি বিচ্ছেদ মুখস্থ করেন, যদি সন্ধি বিচ্ছেদ না আসে, যদি ওই শব্দটা যদি সমার্থক শব্দ আকারে আসে তাহলে আপনি পাবেন না। এই দেখেন অর্হ শব্দের অর্থ যে যোগ্য আপনি শিখলেন, অর্হ শব্দের অর্থ হচ্ছে যোগ্য শিখলেন। তাহলে দেখেন পরীক্ষা যদি আসে যে নিন্দার্হ সের সন্ধি বিচ্ছেদ কোনটি, তাহলে আপনি কিন্তু এখন দেখেই বুঝতে পাবেন। অর্থ তো জানেন, অর্থ জানলে কোন দুইটার অর্থ আছে। মইনুদ্দিন লিখছে এবার অ্যান্টিবায়োটিক। আচ্ছা, তাহলে অবশ্যই যত ধরনের রোগ আছে, যত ধরনের মনে থাকে না, এরকম যে রোগ আছে মনে থাকে না অনেকেরই, এই মনে থাকে না এই রোগ থেকে সেরে যাওয়ার 1 নাম্বার হচ্ছে অ্যান্টিবায়োটিক, যেটা মইনুদ্দিন সাহেব আমাদের চমৎকারভাবে একটা কি লিখছে, কমেন্ট করছে। যার মনে থাকে না আপনি এইভাবে পড়েন, লিখে থাকেন, আমি পড়াবো। এই যে আপনার 60টা লেকচার নেব বাংলার, আর 828টা পৃষ্ঠা আলোচনা করব। হুম, এই যে দেখেন 28টা, এটাও মিলে গেছে, দুই পাশে 8, মাঝখানে কি 2। তাহলে এই যে 28, 828টা পৃষ্ঠা আলোচনা করব আমরা। হ্যাঁ, এই 828টা পৃষ্ঠায় আপনি একবারে বেসিক থেকে শুরু করে আমরা অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব, এবং আশা করি এই ক্লাসগুলো করার পরে আপনার আর এই সমস্যাগুলো থাকবে না, মনে থাকে না, ভুলে যাই, ঠিক না, বা মানুষ প্রশ্ন করলে আমরা পারি না। আগে শুনছি আমরা যে আগের মানুষ প্রচুর জ্ঞান পারে, ক্লাস 8, 9 পড়ছে, দেখা যায় শব্দের অর্থ জানে, যে কোনো প্রশ্ন ধরলে উত্তর পারে। এখনকার স্টুডেন্ট দেখা যায় যে এমএ পাস করছে, মাস্টার্স কমপ্লিট করছে বাংলা নিয়ে, দেখা যায় যে প্রশ্ন করলে উত্তর দেওয়ার পারে না, হা মুখে তাকিয়ে থাকে। কেন? ও তো মুখস্থ করছে, আর লিখলেই মার্ক, লিখলেই A+ পেয়েছে, অনার্সে পড়লেই সে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন পাইছে। সে তো ওইভাবে কি, যে প্রশ্ন যে কঠিনভাবে শিখতে হয়, অর্থ জেনে জেনে শিখতে হয়, প্রচুর পড়াশোনা করতে হয়। অনেক স্টুডেন্ট আমি শুনছি, জানি, জিজ্ঞাসা করি, তো বাংলা ডিকশনারি কোনোদিন হাতে নেয়নি, অথচ সে এমএ পাস করে ফেলছে। হুম, তাহলে কিভাবে হবে বলেন। তাহলে যাই হোক, তাহলে আমরা 3টা পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। তাহলে আমাদের ক্লাসগুলো আমাদের শুরু হবে। হ্যাঁ, আমাদের বাংলা ক্লাস শুরু হচ্ছে। তাহলে আমাদের কালকে আমাদের বাংলা ক্লাস শুরু হবে। তাহলে আমাদের প্রথম ক্লাস কালকে হবে আমাদের, এই যে কালকে যেহেতু আমাদের শনিবার, কালকে আমাদের ক্লাস আছে এই যে লেকচার 1, পিডিএফ আকারে আপনারা পেয়ে যাবেন। লেকচার 1 কালকে আমাদের ক্লাস হবে। আলোচনার বিষয় 1 থেকে 7 পৃষ্ঠা, 1 থেকে 7 পৃষ্ঠা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়, এবং ভাষাভিত্তিক 628 থেকে 634। যার হাতে বই আছে বইটা হাতে নিয়ে ক্লাসে উপস্থিত থাকতে।
এবং সাথে সাথে আমি কমেন্ট শুনতে চাই এই বইয়ের কোন জায়গায় ভুল রয়েছে এবং বইটা কেমন, আসলে বইটা যে পরিশ্রম করে লেখা হইলো কতটুকু কার্যকরী বই। আচ্ছা, এখনই আমরা শেষ করব। এখনই শেষ করব। আশা করি এই ক্লাসটির মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে আমরা বাংলা ব্যাকরণ পড়াবো এবং মাতৃভাষা বইটি 1 পৃষ্ঠা থেকে 828 পৃষ্ঠা কিভাবে আমরা কমপ্লিট করব। যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, আশা করি যারা এই পেইড ব্যাচের স্টুডেন্ট তারা আশা করি যারা বইটি এখনও হাতে পাননি বইটা দ্রুত সংগ্রহ করে নেন। কিছুদিনের মধ্যে বইয়ের দামও বাড়বে, প্লাস বইও পাবেন না। কারণ আমাদের বই বাংলাদেশে যেমন ব্যাপক চাহিদা ফেলছে, ঠিক তেমনভাবে ভারতেও আমরা ব্যাপক চাহিদা রয়েছে এবং ভারতেও আমরা প্রচুর পরিমাণ বই দিচ্ছি। তাহলে দুই জায়গায় আমরা সাকসেস হয়েছি, ভারত এবং বাংলাদেশ। এতদিন আমরা ভারতের বই পড়ছি, এই আমরা এখন চেষ্টা করছি আমাদেরও বই ওরা পড়ুক। আমরা যদি স্বয়ংসম্পূর্ণ হই, বাংলাদেশ যদি স্বয়ংসম্পূর্ণ হয়, তাহলে কারোর কাছে আমাদের কি হাত পাততে হবে না। যে যাই হোক, তাহলে আমাদের এই যে আওয়ামী লীগ, বিএনপি, জামাতি এগুলো হিংসাহিংসি না করে আমরা সবাই এক হই। এক হয়ে দেশটাকে ভালো পরিচালনা করলে কেউ আর সুযোগ পাবে না এই দেশকে। এই যে আমেরিকা হোক, ভারত হোক, পাকিস্তান হোক, এরা কেউ আমাদের বন্ধু নয়। আমরা আমাদের দেশের মানুষ, আমরা বন্ধু। হিন্দু, মুসলমান, খ্রিস্টান এগুলো চলবে না। প্রত্যেকে আমরা এক হব, এক হব। এবং যেমন আমরা যুদ্ধের সময় বাঙালি হিসাবে আমরা যুদ্ধ করছি, এই বাঙালি হিসাবে আমাদের পরিচয় দিয়ে আমরা আমাদের সমস্ত কিছু আমরা সুন্দর করে নেব। তাহলে আমরা এই দেশটাকে ভালো করতে পারবো এবং দেশটাকে সুন্দর করে সাজাতে পারবো। তাহলে কেউ আর এই দেশকে নিয়ে কি কোনো কিছু করতে পারবে না। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। শুভরাত্রি।